মধুময় রাত। এই যে প্রিয়া, তুমি বসে আছো এভাবে চুপচাপ। এই রাতে শুধু আমি আর তুমি, কারণেই আমাদের খোঁজ খবর। সবাই বলে বাসরাত মানেই লজ্জার খেলা, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে আমার তো লজ্জা হয় না ঢেলা। তুমি যখন এভাবে তাকাও মিষ্টি মিষ্টি চোখে, মনে হয় যেন এই রাতটাই থেকে যায় এখানে একেবারে ঢেকে। আমি বলি আর দেরি কেন, কাছে এসে বসো। এই রাতের গন্ধ যেন মধুর তার ঢেউয়ের ভাষা। নিভিয়ে আলোটা, করব ছায়ের খেলা, বলবো তোমার কানে কানে কথাগুলো মধুর আরো। লাজুক লাজুক ওই হাসি মুখ মুছে দাও এখন, এই রাতে আমরা একসাথে হারাবো বিশ্বভুবন। বলেই তোহার নোনা গালে টুপ করে চুমু দিয়ে দুষ্টু হেসে বলল, ইস, নিজেকে সামলাতে খুব কষ্ট হচ্ছিল, তাই আপাতত টেস্ট করে নিলাম। তবে খারাপ না, টেস্টিং সল্টের মতন লাগলো। মাহিরের কথায় কান্না থেমে গিয়ে লজ্জায় মিইয়ে গেল তোহা। লজ্জা ঢাকতে মাহিরের বুকে মুখ গুজল। বাংলাদেশে যখন রাত 12টা, তখন কানাডা টরন্টো শহরে দুপুর 2টা। সুইমিং পুলে 2 হাত বাড়িয়ে সাঁতার কাটছে পাতলা গরনে 24 বছর বয়সী এক রমণী। পরনে তার সুতির সালোয়ার কামিজ। চাইলে সে বিদেশিনীদের সাথে তাল মিলিয়ে শরীরে বিকিনি জড়াতে পারত, কিন্তু এই ধরনের পোশাক তার বরাবরই অপছন্দ। রমণীটি সাঁতার কাটা মুগ্ধ হয়ে দেখছে ইহান। পরনে তার 3/4 প্যান্ট। লোমশ বুক থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ আগে রমণীর সাথে তাল মিলিয়ে সাঁতার কেটেছে সে। রমণীটি লক্ষ্য করলো তার শখের পুরুষ প্রিয়তমা স্বামী সূক্ষ্ম দৃষ্টিতে তাকে নজরবন্দি করছে। এই তো 1 বছর আগেকার কথা। কত ঘুরেছিল তার পেছনে। অফিসের কলিগ হওয়ার সুবাদে তার সাথে পরিচিত হয়েছে, তারপর কথোপকথন। যখন লোকটার প্রেমে পড়ে তাকে প্রপোজ করলো, তখনই জানতে পারলো সে নাকি নাদিয়া নামে কাউকে ভালোবাসে। ব্যাস, সরে গিয়েছিল সে, কারণ তার প্রেমিক পুরুষের ভালোবাসা জোর করে আদায় করার সাধ্য তার নেই। কিন্তু 1.5 মাস আগে যখন পুরো ঘটনা জানতে পারলো, সেদিন মনে মনে খুব খুশি হয়ে আবারও প্রণয়ের সুযোগে গা ভাসালো। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সফল হলো। অনেক কাঠখড় পুড়িয়ে ইহানকে সে নিজের অর্ধাঙ্গ করেছে, যেখানে বিয়ের ব্যাপারে ইহান পুরোপুরি নাকচ করে দিয়েছিল। কিন্তু এই লাবণ্যময়ী সুহাসিনীর কাছে হার মানতে হয়েছে তাকে। 4 দিন হলো তারা বিয়ে করেছে। ইহানের মা পুত্রবধূকে এখনো ভালোভাবে মেনে নেয়নি। তাতে কোনো সমস্যা নেই, রমণী সে তো এক ইহানেই আসক্ত ভেবে মুচকি হেসে সাঁতার কেটে ইহানের কাছে এসে গলা জড়িয়ে ধরে বলল, কি হয়েছে আমার কিউট স্বামীর? একটু আগেই তো আমাকে আদরে ভরিয়ে দিলে, এখন কি আবার? বলেই দুষ্টু হাসলো রমণী। ইহান তার অর্ধাঙ্গিনীর কপালে আলতো করে ঠোঁট মিশিয়ে বুকে জড়িয়ে ধরে বলল, তোমাকে কোটিবার আদর করলেও আমার শখ মিটবে না, কারণ তুমি আমার আদুরে পাখি। আচ্ছা, তোমায় কি নামে ডাকবো বলো তো? তোমার তো 2টো নাম, সুমাইয়া আফরিন। সুমাইয়া মানে উচ্চ মর্যাদাপূর্ণ, আর আফরিন মানে শ্রেষ্ঠত্ব, প্রশংসা। 2টো নাম দারুণ। আফরিন হেসে বলল, তুমি তো জানো আমার একজন এক্স ছিল, সে আমাকে আফরিন বলে ডাকতো। তুমি বরং আমায় সোমাইয়া বলেই ডাকো, আমি এতেই পরিপূর্ণতা পাবো। বলে প্রিয় পুরুষটিকে শক্ত করে জড়িয়ে ধরল আফরিন। অবশেষে সে একজন সত্যিকারের প্রেমিক পুরুষের সন্ধান পেয়েছে, যাকে নির্দ্বিধায় বিশ্বাস করা যায়। বাংলাদেশ সময় রাত 12:30। ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে নির্জন। তার পাশে বসা বোরখা পরিহিত নারীটি কিছুক্ষণ পরপর গুনগুন করে কেঁদে উঠছে। গাড়িতে ওঠার পর থেকে এতক্ষণ যাবৎ এই টেপ রেকর্ডার শুনতে শুনতে কান তবদা হয়ে গেছে নির্জনের। গাড়ির স্পিড বাড়িয়ে একটা জনশূন্য ফাঁকা রাস্তায় গাড়ি থামালো সে। অতঃপর নিয়নের আলোয় বোরখা পরিহিত রমণীর হাত ধরে কাছে টেনে তার নিকাব খুলে দিল। সাজসজ্জা নষ্ট হয়ে গেছে। নিধির মুখে বিরক্তিকর ভাব লেপটে পকেট থেকে কুচকুচে কালো রুমাল বের করে নিধির ঠোঁট জোড়ার গাঢ় মেরুন কালার লিপস্টিক মুছে দিল। নির্জনের আকস্মিক এহেন কাণ্ডে নিধি কিছু বলতে যাবে, তার আগে নির্জন নিধির ঘাড়ের পেছনে হাত দিয়ে ওকে কাছে টেনে অধৈর্যরা এমনভাবে আঁকড়ে ধরল যেন সে বহুদিনের প্রতীক্ষার তৃষ্ণা মেটাচ্ছে। নির্জনের আকস্মিক আক্রমণে নিধির দম ফেটে যাওয়ার উপক্রম হলো। সহ্য করতে না পেরে সজোরে ধাক্কা দিল নির্জনের বুকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে ভয়ে এবং লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, এটা কি করেন আপনি? উফ, একটু হলে তো নিঃশ্বাস বন্ধ হয়ে যেত আমার। নিধির মুখে ফের লজ্জার কথা শুনে রেগে গেল নির্জন। রূঢ় কণ্ঠে বলে উঠল, আমার সামনে এই মুহূর্তে লজ্জা পাওয়া তোমার শোভা পায় না। I'm your husband, so from now on don't even think about feeling shy. নির্জনের বলা ইংরেজি বাক্যটি নিধি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিল, কারণ সে এখন অন্যদিকে ফিরে লজ্জা নিবারণ করার চেষ্টা করছে। নির্জন যতই লজ্জা পেতে না বলুক, সে তো নারী, আর লজ্জাই তো নারীর একমাত্র ভূষণ। রিমলেস চশমার আড়ালে থাকা একজোড়া চোখ যেন শকুনের ন্যায় দৃষ্টি ফেলে রেখেছে লাজুক লতায় লেপ্টে থাকা রমণীর দিকে। নির্জন আনমনেই নিজেকে প্রশ্ন করল, কেন সে লজ্জা পাবে?
এখন তো আমরা স্বামী স্ত্রী। এতদিন তার এসব ড্রামা সহ্য করেছে, কিন্তু এখন ইম্পসিবল। ভেবেই বাঁকা হাসি দিয়ে গাড়ি স্টার্ট দিল। তবে এইবার ধীর গতিতে নয়, খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নিজ বাসস্থানের সামনে এসে থামলো। গাড়ি থেকে নেমে নিধির পাশের গেট খুলে দিল। অতঃপর মুচকি হেসে হাত বাড়িয়ে দিয়ে বলল, কোলে করে নিব নাকি আমার হাতে হাত রেখে হাঁটবে? নিধি মনে মনে ভাবলো, কিছুক্ষণ আগে যেভাবে চুমো দিয়েছে এখন আবার কোলে, অসম্ভব। এর থেকে হাত ধরে যাব, সেটাই ভালো হবে। পরে না হয় ফ্রি হয়ে গেলে অগণিত বার কোলে চড়তে পারবো। ভেবে আনমনে হাসলো নিধি। প্রেয়সী সে মিষ্টি হাসির নজর এড়ালো না নির্জনের। নিধি নিচু স্বরে বলল, হাত ধরে যাব। বাঁকা হাসলো নির্জন। সে যেন এই উত্তরটি জানতো। ভনিতা না করে নিধির হাত ধরল। বোরখায় আবৃত ভারী লেহেঙ্গাটি এক হাত দিয়ে উঁচে গাড়ি থেকে নেমে এলো নিধি। তারপর নির্জনের দিকে তাকিয়ে মুচকি হেসে তার বাহু শক্ত করে ধরল। আচানক প্রিয়তমার এহেন স্পর্শে ঘুমন্ত অনুভূতিগুলো যেন ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করলো। এক অমিয় ভালো লাগে রিনরিনিয়ে উঠল নির্জনের সর্বাঙ্গ, যার প্রতিটি বাঁকে সুমধুর শিহরণের ছাপ স্পষ্ট। প্রিয়তমার হাত আরো শক্ত করে বাহুর সাথে মিশিয়ে সদর দরজায় পা রাখলো। মুচকি হেসে ভাবল, আজ থেকে এখানে তোমাকে থাকতে হবে নিরুপমা। এই 4 দেয়ালে তোমার এবং আমার সুখের বসতি করব। আমাকে খুশি রাখলে আমার সর্বস্ব পেরিয়ে দিয়ে তোমায় পূর্ণ করার চেষ্টা করব। আর যদি কখনো আমার ভালোবাসাকে বিন্দুমাত্র অবহেলা করো, তবে তার পরিণত হবে অতি ভয়ানক। দরজা লাগিয়ে রাখা তালা খুলে প্রবেশ করলো একজোড়া মানব মানবী। এই ছন্নছাড়া জীবনে নতুন করে সুখের সন্ধান পেল নির্জন, যেটা ছিল তার কাছে অকল্পনীয়। সে সর্বোচ্চ দিয়ে ধরে রাখবে রমণীকে নিজের কাছে, নিজে দৃঢ় সংকল্প করলো সে। বাড়িটিতে ঢুকে অদ্ভুত অনুভূতি হলো নিধির। আলোকিত হল রুমটি কেমন খাকা করছে, মনে হয় কোনো জনমানবহীন আস্তানায় ঢুকে পড়েছে নিধি। নির্জনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনার বাসার মেইড এবং সেবিকা কোথায়? নির্জন নিধির বাহু আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, মেয়েড রান্না করে দুপুরে চলে যায়, আর সেবিকা মায়ের রুমে থাকে। আচ্ছা, তুমি খুব টায়ার্ড হয়ে গেছো, চলো আগে ফ্রেশ হয়ে নেবে, তারপর সারা রাত না হয় আমরা একে অপরের মনের কথা আদান প্রদান করবো। বলেই নিধির হাত ধরে টেনে নিয়ে যেতে থাকলো। তৎক্ষণাৎ বাধা দিল নিধি। মুচকি হেসে বলল, সে কি, শাশুড়ি মায়ের সাথে দেখা করবেন না? সে তো এখানে আসতে পারবে না। চলুন না দুজনে গিয়ে তার সাথে দেখা করে আসি। নতুন জীবনটা মায়ের দোয়া নিয়ে শুরু করতে চাই। সে হয়তো কথা বলতে পারে না, মনে মনে দোয়া তো করতেই পারবে। নিধির এহেন কথায় ন্যানো সেকেন্ডের মধ্যেই মেজাজ বিগড়ে গেল নির্জনের। পরক্ষণে হৃদয় ভেতর থেকে বলে উঠল, এখন নয়, এখনো পুরোপুরি মিশে যাওয়া বাকি আছে। কন্ট্রোল ইয়োরসেলফ। নির্জন তার চোখ জোড়া একবার বন্ধ করে ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো নিজের রাগকে। কিছুটা সফল হয়ে নিধির দিকে তাকিয়ে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে শীতল স্বরে বলল, মা রাত 8টার পর ঘুমিয়ে থাকে। তার মেডিসিনের মধ্যে ঘুমের ওষুধ অন্যতম। আর একবার তার ঘুম ভেঙে গেলে সারা রাতে ঘুমাতে পারে না। তাই আজ তার সাথে দেখা বা কথা বলা দরকার নেই, আগামীকাল দেখা করবে। এখন চলো। নিধি নাছর বান্দা সে আবারও বলে উঠল, ঠিক আছে, তার সাথে কথা বলবো না, দূর থেকে তো দেখতে পারি, তাই না? নির্জন ভ্রুকুটি করে কিছু একটা ভেবে পড়ল। ওকে, অ্যাজ ইউ উইশ। সায়রা বেগমের রুমের দরজায় কড়া নাড়তেই বুকের মধ্যে ধক করে উঠল সেবিকার। সে জানে আজ নির্জনের বিয়ে, কিন্তু এত রাতে নির্জন কখনো এই রুমে আসে না। পরক্ষণে তার ইন্দ্রিয়গুলো সজাগ হলো। ভাবলো, হয়তো নতুন বউকে দেখা করাতে নিয়ে এসেছে। হ্যাঁ, তার ভাবনাই সঠিক হলো। বাইরে থেকে নিধির কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সেবিকার মুখে কিঞ্চিত হাসি রেখা ফুটে উঠল। মনে মনে ভাবলো, যাক, এতদিনে এই বাড়িতে একজন কথা বলার সঙ্গী পেয়েছি। ভেবেই তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে ধীর শব্দে দরজা খুলে নিধিকে দেখে খুশির ঝলক ফুটিয়ে বলল, মাশাআল্লাহ, কত মায়াবী তুমি। মানতে হবে, স্যারের পছন্দ আছে। হাই। সেবিকা হয়তো জানে না কি কথা বলেছে সে। নির্জন কপাল কুঁচকে বলল, আমি আমার স্ত্রীকে মায়ের সাথে দেখা করানোর জন্য এসেছি। নির্জনের গম্ভীর স্বরে কথা শুনে মুখমণ্ডল মলিন হয়ে গেল সেবিকা। সে রুমের ভেতরে গিয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। এই মানুষটাকে সে অকারণে ভয় পায়। নির্জন নিধির হাত ধরে তার মায়ের বিছানার কাছে নিয়ে গিয়ে মৃদুস্বরে বলল, মাকে দেখো, তবে এতটা গভীরভাবে নয়। নির্জনের এহেন কথায় কর্ণপাত করল না নিধি। সে শয্যাশায়ী অর্ধবয়স্ক রমণীকে দেখল। চুলগুলোর মধ্যে বেশিরভাগই পাক ধরেছে, শুষ্ক ঠোঁট জোড়া, তবে চেহারায় এক মায়াবী ছাপ। কিন্তু ঘুমিয়ে থাকার কারণে পুরোপুরি সৌন্দর্য যেন ফুটে উঠছে না। নিধির এই মুহূর্তে তার সাথে কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু কিভাবে কথা বলবে সে? শয্যাশায়ী রমণী যে গভীর ঘুমে আচ্ছন্ন। মনে মনে ভাবল, আগামীকাল সকালে অনেক কথা বলবে তার শাশুড়ির সাথে।
শাশুড়ি মা চোখের ইশারায় কথা বলবে আর সে মুখ দিয়ে বকবক করবে ভেবেই নিঃশব্দে মুচকি হাসল নিধি। সেই মন ভোলানো হাসির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো এক হিংস্র মানব, যার মস্তিষ্কে এই মুহূর্তে দুষ্টু পোকাগুলো কিলবিল করছে। তারা বারবার করে বলছে, এভাবে চুপ করে থেকো না, নইলে খুব তাড়াতাড়ি তাকে হারিয়ে ফেলবে। বিষাক্ত পোকাগুলোর সাথে দিব্য শক্তি দিয়ে কথা বলল নির্জন। মনে মনে বলল, শি ইজ অনলি মাইন। রাত 1:03। ফুলে সজ্জিত বিছানায় খয়েরি রঙা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে গুটিসুটি হয়ে বসে আছে তোহা। শরীরে তার অদ্ভুত কাঁপুনি, মুখে তার লাজুকলতার ছাপ বিদ্যমান। গাড়ি থেকে নেমে মাহি সবার সামনে তাকে হাত ধরে নিয়ে এলো। ফুলসজ্জিত রুমের সামনে এসে তাকে পাজা কোলে নিয়ে প্রবেশ করেছে। ওই সময়টাতে মাহিরের কাজিনরা হই হুল্লোড় করে উঠেছে। সবার মুখে একটাই কথা, আমাদের ডাক্তার ভাই যে এতটা রোমান্টিক, আগে তো জানতাম না। বা মাহির মুচকি হেসে রসিকতা করে বলেছে, এখন তো সবে শুরু, ধীরে ধীরে আরো ভালোভাবে জানতে পারবে, যদিও তোমাদের সামনে কিছুটা হাইড করে রাখবো। মাহিরের এহেন কথায় সবার থেকে দ্বিগুণ লজ্জায় মিইয়ে গেল তোহা। মনে মনে ভাবল, হায় আল্লাহ, শেষ পর্যন্ত কাজিনদের সামনেও আমায় লজ্জায় ফেললো। এ কার চক্করে পড়লাম আমি? বাসর ঘরে ঢোকার সময় কাজিনরা টাকা নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়লো, কিন্তু মাহিরও কম নয়। সে কিছুতেই টাকা দিবে না, অকপটে বলে দিল, ওগুলো আগের যুগে ছিল, এখন ডিজিটাল যুগে ডিজিটাল বাসর হবে। এসব ভণ্ডামি ছেড়ে এখন এখান থেকে চলে যাও তোমরা। মাহিরের এহেন কথায় ভড়কে গেল সবাই। একজন মেয়ে কাজিন কটমটিয়ে বলল, ওল্ড অর ডিজিটাল, কাহিনী তো একই, অত শত বুঝি না, আমাদের টাকা না চাই, নইলে ভাবির সাথে আজ আমি ঘুমাবো। মেয়েটির সাথে তাল মিলিয়ে সবাই একই কথা বলল। বেচারা মাহির টাকার জন্য কিছুতেই এই মধুচন্দ্রিমা হাতছাড়া করবে না। তাছাড়া অনেক রাত হয়ে গেছে, যত সময় বাড়বে ততই লস প্রজেক্ট। অগত্যার কাজিনদের সাথে ঝামেলা না করে মাহিরের পকেটে যা ছিল তাই দিয়ে দিল। যদি হয়তো সবার মন ভরেনি, তবুও যা দিয়েছে এটা দিয়ে তারা ড্রিঙ্কস পার্টি করবে বলেই হৈ হৈ করে স্থান ত্যাগ করলো। ওরা যেতেই হাফ ছেড়ে বাঁচলো মাহির। ওই মুহূর্তে তোহার লাজুক চেহারাটা দেখার মতো ছিল। কথাগুলো ভেবে মুচকি হাসলো তোহা। কিছুক্ষণ আগে ফ্রেশ হয়েছে সে। মাহির বলেছে সেও ফ্রেশ হবে, তারপর নামাজ পড়ে নতুন জীবন শুরু করবে। তোহার ভাবনার জগতে কড়া নাড়ল ওর হাতে মাহিরের আলতো স্পর্শ। পুরুষালী শক্ত হাতের আলতো স্পর্শ পেতেই অচেনা অনুভূতি ঘিরে ধরল তোহাকে। মাহিরের স্পর্শে সূচনায় কিঞ্চিত কম্পন হলো তোহার শরীরে। নিচু স্বরে কিছু বলতে যাবে তখনই মাহির ঘোমটা সরিয়ে তোহার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, এত নিয়ম কানুন মেনে ঘোমটাটা দেওয়া লাগবে না। আমি তোমায় আগেও অনেকবার দেখেছি, তোমার আপাতমস্তক আমার মুখস্থ হয়ে গেছে। আজ আরো ভালো করে মুখস্থ করবো স্বপ্নচারিণী। বলেই ঠোঁট টিপে হাসলো মাহির। মাহিরের এহেন কথায় হকচকিয়ে গেল তোহা। কোথায় ভেবেছিল ওয়াশরুম থেকে এসে নামাজ পড়ার কথা বলবে, কিন্তু সেটা না বলে প্রথম দর্শনে ঠোঁট কাটা কথা ভেবে হাসবে না কাঁদবে বুঝতে পারল না তোহা। হঠাৎ মাহির তোহার হাতে আলতো করে চুমু দিয়ে বলল, একটু পরে অনেক কিছু ভাবার সময় পাবে, আমিও অনেক কিছু করার সময় পাবো, তার আগে নামাজটা পড়ে নিই। বলেই তোহার হাত ধরে মুচকি হাসলো। বেচারি তোহা ভ্যাবলার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা ঝাঁকিয়ে মাহিরের সাথে নামাজ পড়ল। নামাজ শেষে মাহির মোনাজাতে আল্লাহর নিকট দুজনের কল্যাণকর জীবনের জন্য অনেক বাক্যে প্রার্থনা করলো। সবকিছু শেষ করে মাহির তোহার হাত ধরে ব্যালকনিতে নিয়ে গেল। আজ আকাশ অন্ধকারাচ্ছন্ন, মেঘের আড়ালে কয়েকটা তারা দেখা যাচ্ছে, আবার মেঘগুলো তারাগুলোকে কালো ধোঁয়ায় ঢেকে দিচ্ছে। খোলা ব্যালকনির গ্রিল ডান হাতের কনুয়ে ভর দিয়ে চিবুকে হাত রেখে মাহি শীতল স্বরে বলল, জানো স্বপ্নচারিণী, প্রথম তোমায় কোথায় দেখেছিলাম? তোহা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কোথায়? হাহা, চলন বিলের নদীতে। তুমি সাঁতার কাটতে পারছিলে না, আমি ওই দিক দিয়ে আরেকটা নৌকায় যাচ্ছিলাম, তখনই তোমাকে এভাবে দেখতে পেয়ে নৌকা থেকে ঝাঁপ দিয়েছিলাম। তারপর দেখি সেখানে পা রাখার মতো জায়গা থাকা সত্ত্বেও তুমি চিৎকার করছিলে। বিশ্বাস করো, ওই ফানি ব্যাপারটা এখনো ভুলতে পারি না। নিয়নের হালকা আলোয় তোমার চেহারাটা পুরোপুরি দেখতে পারিনি, তবে সেদিনও আমি তোমায় স্পর্শ করেছিলাম। ভেবেছিলাম হয়তো আর কোনোদিনও আমাদের দেখা হবে না, কিন্তু ভাগ্য আমাদের এক করে দিয়েছে। আমি আবার তোমার দেখা পেলাম আমার মায়ের মাধ্যমে। তোমাকে দেখতে গিয়ে আমার কিছুটা সন্দেহ হয়েছিল। যখন তোমায় জিজ্ঞাসা করলাম তখন তোমার উত্তর পেয়ে ভীষণ খুশি হয়েছিলাম। ভেবেছিলাম আজকের রাত্রে জীবনে এলে তোমাকে সারপ্রাইজ দিব। আমি তোমার সেই স্বপ্নপুরুষ, স্বপ্নচারিণী। সারপ্রাইজটা কেমন হলো? মাহিরের কথার মাঝে এতক্ষণ গভীরভাবে ডুবেছিল তোহা। হাঁ করে তাকিয়ে আছে মাহিরের দিকে। ওর ভাবনাগুলো যেন শূন্যে ভাসছে। বারবার একটা কথাই মনে দামামার মতো বেজে চলেছে। কিভাবে সম্ভব? তোহা বলল, কিভাবে সম্ভব? প্রিয় নারীটির ভাবনাগুলো কিছুটা আঁচ করে মুচকি হাসলো মাহির। তোহার মুখের সামনে তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে চুটকি বাজিয়ে বলল, কোথায় হারিয়ে গেলে তোহারানী? চলন বিলের সেই নদীতে? মাহিরের প্রাণোচ্ছল হাসিতে ধ্যান ভাঙল তোহার। মুখে হাসির ঝলক ফুটিয়ে বলল, ভীষণ খুশি হয়েছে, এটা সত্যি সারপ্রাইজ ছিল। আমি তো সেদিনের কথা ভুলে গিয়েছিলাম। সেই অচেনা মানুষটি আপনি ছিলেন।
আর আজ আমি আপনার স্ত্রী ভাবতেই যেন গা ছমছম করছে। তোহার কথা শুনে দুষ্টু হেসে মাহির হঠাৎ করে তোহাকে কোলে তুলে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, একটু পর আরো ছমছম করবে স্বপ্নচারিণী, সবে তো শুরু। বলে রুমে প্রবেশ করলে। দিকে তোহা লজ্জায় সাতরঙা। মাহির তোহার ঠোঁটে আলতো করে চুমু দিল, অতঃপর মৃদুস্বরে বলল, চুম্বনের ছোঁয়ায় মিলে অন্তরঙ্গ সুরের অনুভূতি যেন প্রতিটি স্পর্শে উন্মোচিত হয় এক নতুন প্রেমের বিশালতা। তোমার ঠোঁটে ঠোঁট রাখলে মধুরতার লহর বয়ে যায়, যেন প্রতিটি চুম্বন দিয়ে রচিত হয় এক নতুন সুরের কাব্য। প্রেমের এই অমৃত সঙ্গমে আমরা হারিয়ে যাই একে অপরের মধ্যে চুম্বনের সেই জাদুকরী স্পর্শে, তোমার ভালোবাসার উজ্জ্বল দ্যুতিতে। মাহির পুরো ঘরটাকে স্বপ্নের মতো সাজিয়ে তুলেছে তোহার জন্যে। সারা ঘর জুড়ে সাদা রজনীগন্ধার মালাগুলো এমনভাবে টাঙানো যেন প্রতিটা কোণ থেকে সুবাস ভেসে আসছে। সিলিং থেকে ঝুলছে সূক্ষ্ম কৃত্রিম ফুলের তোড়া, যা ঘরের মৃদু আলোয় রঙিন ছটায় ঝিলমিল করছে। বিছানার চারিপাশে সিল্কের পাতলা পর্দা নেমে এসে সৃষ্টি করেছে এক স্বর্গীয় আভা, যার উপরে রজনীগন্ধা আর লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে ভালোবাসার নীরব সাক্ষী হয়ে। ছোট্ট টেবিলের উপর কয়েকটি সুগন্ধি মোমবাতি জ্বলছে, তাদের মৃদু আলো আর ঘ্রাণে ঘরের পরিবেশকে আরো মোহনীয় করে তুলছে। মাহির জানে সাজসজ্জা তোহার মনে এক স্বপ্নীল আবেশ এনে দিবে। রজনীগন্ধার সুবাসে মিশে যাবে তাদের ভালোবাসার মিষ্টি সুর। কিছুক্ষণ আগে মাহিরের ঠোঁটের মৃদু স্পর্শ এবং ঠোঁট কাটা কবিতা শুনে লজ্জায় চোখ বন্ধ করে রেখেছে তোহা। প্রিয়জনের প্রথম স্পর্শ, প্রথম কাছাকাছি এসে কথোপকথন, সবকিছুই যেন এক অন্যরকম অনুভূতির জন্ম দেয়। তোহার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। মাহির তোহাকে বিছানায় বসিয়ে ওর মাথা বুকের সাথে মিশিয়ে বলল, সেদিন আমার ইংরেজি কবিতাটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমার সবকিছুই মনে আছে। এখন আমি সেটার বাকি অংশটুকু আবৃত্তি করে শোনাবো, তারপর। বলেই মাহির মুচকি হেসে আবৃত্তি করল, হাগ মি বাট ডোন্ট লেট ইউ গো, আই ওয়ান্ট ইউ টু স্টে, আই ওয়ান্ট ইউ টু নো, আই নিড ইউ উইথ মি, ইউ মেক মি ফিল ব্রাইট, সো ইউ জাস্ট হাগ মি রাইট থ্রু দ্য নাইট, ইটস হোয়াট আই ওয়ান্ট, মেবি হোয়েন আ কিস, ইউ মেক মি ফিল স্পেশাল, আই ক্যান্ট টার্ন অ্যাওয়ে। মাহিরের মুখ নিঃসৃত রোমান্টিক কবিতা শুনে লজ্জায় তার বুকে আরো মিশে গেল তোহা। তোহা বুকের সাথে এতটা মিশে যাওয়া শেষ, মাহির শেষ। অবাধ্য অনুভূতিগুলোকে হারিয়ে প্রেয়সীর ঠোঁটজোড়া আবদ্ধ করে নিল, উম্মাদের ন্যায় ভরিয়ে দিতে থাকলো আদরে। সন্তর্পণে পোষ মানিয়ে রাখা অনুভূতিগুলো খাঁচা ছেড়ে যেন উড়াল দিল। নিজেকে আর ধরে রাখতে পারল না তোহা। অবশেষে সেও হার মানল সে পাগল করা স্পর্শে। দুজন যেন দুজনার হৃদস্পন্দন গভীরভাবে অনুভব করতে থাকলো। অবশেষে সীমাহীন ভালোবাসার অমীয় সুধা পান করলো দুজনে। ডুব দিল প্রেম সায়রে, হারিয়ে গেল এক অন্ধকারাচ্ছন্ন মোহে। এদিকে বিয়ে বাড়ি থেকে এসে দিগন্ত নাদিয়াকে রুমে ঢুকতে দেয়নি। বাসায় এসে দরজা বন্ধ করে দিয়ে বলেছে সে একটা চমলক্য সারপ্রাইজ দিবে, অথচ নাদিয়া বেচারি ঘুমে টালমাটাল। কিছুক্ষণ দরজা ধাক্কাধাক্কি করে সারা শব্দ না পেয়ে ড্রয়িং রুমে গিয়ে সোফায় কাত হয়ে ঘুমিয়ে গেছে নাদিয়া। এদিকে পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক করে পুরো রুম সূক্ষ্মভাবে চোখ বুলালো দিগন্ত। দিগন্ত আগেই পরিকল্পনা করেছিল তার বন্ধুর মতো সেও আজ বাসর করবে, তবে অন্যভাবে। তাই সে নাদিয়ার আড়ালে আগে থেকে সব জিনিসপত্র খাটের নিচে লুকিয়ে রেখেছিল। অবশেষে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। সে পুরো রুম সুন্দর করে সাজিয়েছে, তবে দিগন্তর সাজানোর ধরনই আলাদা। ঘরের প্রতিটা কোণ রঙিন বেলুনে ভরপুর, যেখানে বেলুনগুলো নানা মজার আকারে বাঁধা। কিছু বেলুনে হাসির মুখ আঁকা, কিছুতে আবার কিউট কার্টুন চরিত্রের চেহারা। সিলিং থেকে ঝুলছে বেলুনের ঝালর, যা হাওয়ায় তুলছে। ফুলের জায়গায় দিগন্ত ব্যবহার করেছে কৃত্রিম ফুল, যেগুলো থেকে হঠাৎ হঠাৎ কনফেটি বের হচ্ছে। সব দেখে মনে হয় যেন কোনো কার্টুনি পার্টির মধ্যে ঢুকে পড়েছে। বিছানার চারিপাশে জড়িয়ে রাখা আছে রঙিন স্ট্রিং লাইট, যা ঘরের মধ্যে হাসির আলো ছড়িয়ে দিচ্ছে। বালিশের উপর রাখা ছোট্ট একটা টেডি বিয়ার, তার হাতে একটা লাল হৃদয়, যেটার গায়ে লেখা তোমার হাসি আমার সুখ। পুরো রুম ভালোভাবে দেখে মুচকে এসে দিগন্ত দরজা খুলে ড্রয়িং রুমে গিয়ে দেখলো নাদিয়া ঘুমিয়ে পড়েছে, কিন্তু এই আরামের ঘুম সে কিছুতেই হতে দিবে না। খুব কষ্ট করেছে সে, তার কষ্টের উসুল তো করেই ছাড়বে। দ্রুত গতিতে নাদিয়ার কাছে গিয়ে ঘুমন্ত অবস্থায় তাকে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে নিয়ে গেল। আকস্মিক ঘটনায় ঘুম ভেঙে গেল নাদিয়ার। নিজেকে দিগন্তের কোলে দেখে ঘুম ঘুম স্বরে বলল, এ কি হচ্ছেটা কি? রাত বিরেতে কি শুরু করেছো? নামাও আমায়। দিগন্ত নাদিয়ার গালে চুমু দিয়ে বলল, এত পরিশ্রম কিছুতেই বৃথা যেতে দেব না, তাড়াতাড়ি চোখ খুলো। বলতে বলতে রুমে নিয়ে নাদিয়াকে কোল থেকে নামালো। পুরো রুমে চোখ বুলিয়ে দিগন্তের এই ফানি সাজসজ্জা দেখে বিস্ময়ে মাথা ঘোরার উপক্রম হলো নাদিয়ার। বিস্ময়ের স্বরে বলল, এটা কি করেছো তুমি? আমাদের রুমটাকে এইভাবে কার্টুনের মতো সাজিয়েছো কেন? নাদিয়ার এহেন কথায় তেতে উঠল। দিগন্তর হাত ধরে বলল, কোথায় একটু প্রশংসা করবে সেটা না করে অদ্ভুত প্রশ্ন করছে, এই জন্যই তো তোমাকে নিরামিষভোজী বলি। আচ্ছা শোনো, কিছুদিন পর এমনিতে আমাদের ঘরে কার্টুন বেবি আসবে, তাই আগে একটু প্রস্তুতি নিলাম। কেমন হয়েছে হানি?
নাদিয়া পুরো রুম সূক্ষ্মভাবে চোখ বুলিয়ে ফিক করে হেসে দিয়ে বলল, দারুণ হয়েছে, একদম ইউনিক। দিগন্ত নাদিয়ার হাত আরেকটু জোরে চেপে ধরে বলল, হয়েছে, হাসাহাসি পরে হবে, অনেক রাত হয়ে গেছে, এখন তোমাকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে। নাদিয়া বলল, বলো। দিগন্ত নাদিয়ার দুই কাঁধে হাত রেখে মিষ্টি স্বরে বলল, চলো কল্পনা করি আমরা দুজনে মিলে একান্তে কোথাও বসে আছি। একটা সুন্দর চাঁদনি রাত, চারিপাশে মৃদু বাতাস বইছে, আর দূরে নদীর কলকল ধ্বনি শোনা যাচ্ছে। আমরা হাত ধরে আকাশের দিকে তাকিয়ে আছি, যেখানে অসংখ্য তারা আমাদের জন্য ঝিলমিল করছে। কিছু সুমিষ্ট কথা আর ভালোবাসায় ভরা হাসির আদান প্রদান চলছে। কেমন লাগছে? নাদিয়া হা করে তাকিয়ে দিগন্তের কপালে হাত দিয়ে বলল, হ্যাঁ ভালো, কিন্তু তোমার জ্বর আসেনি তো? হঠাৎ এগুলো বলছো কেন? তেতে উঠল দিগন্ত, কটমটিয়ে বলল, মনে তোমার কি আমার মুখে রোমান্টিক কথা শুনে অবাক লাগছে? না, ঠিক তা না, কিন্তু তুমি তো সবসময় অন্য কথা বলো। কি কথা বলি? ওই যে অন্য কথা। আচ্ছা, তুমি হঠাৎ এত সুন্দর করে রুম সাজালে, তো এখন কি করবে? নতুন করে বাসর করব। হ্যাঁ, নতুন করে বাসর মানে? আগে কি করেছো? দিগন্তর কাটকাট জবাব, আগেরটা মনের মতো হয়নি, আজ মনের মতো হবে। তাছাড়া ইদানিং দেখছি তুমি আমাকে পাত্তাই দাও না। দিগন্তের এহেন কথায় বিস্ময়ের শেষ সীমায় পৌঁছালো নাদিয়া বড় বড় করে তাকিয়ে বলল, তুমি কি আমার সাথে মজা করছো? আমি তোমাকে পাত্তা দেই না, নাকি তুমি আমার কথাকে পাত্তা দাও না? ব্যাপারটা কেমন ফানি হয়ে গেল না? দিগন্ত বলল, কি আমার তোমাকে জোকার মনে হয়? ওকে দেখাচ্ছি তোমারকে জোকারের জোকারগিরি। বলেই নাদিয়ার হাত ধরে টেনে বিছানায় বসে ওর শরীরে সুরসুরি দিতে থাকলো। দিগন্তের আকস্মিক এহেন কাণ্ডে নাদিয়া হাসতে হাসতে শেষ এক পর্যায়ে বলল, প্লিজ জানু, আমায় ছাড়ো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। দিগন্তের সুরসুরি চলমান, দুষ্টু এসে বলল, আগে বলো আমি তোমার রোমান্টিক স্বামী আর তুমি আমার নিরামিষ হানি। আমরা এখন কিউট কার্টুন আনার প্রস্তুতি নিব, বললে ছাড়বো। নাদিয়া দিশেহারা হয়ে দিগন্তের বলা কথাগুলো গড়গড় করে বলে দিল। অবশেষে দিগন্ত নাদিয়াকে ছাড়তে হাঁপ ছেড়ে বাঁচল নাদিয়া, তবে সেটা কয়েক সেকেন্ডের জন্য। পরক্ষণেই নাদিয়ার অধরে অধর মিশিয়ে দিল দিগন্ত। ব্যাস, এত কষ্ট তো উসুল করতেই হবে। বেচারা নাদিয়া বরাবরের মতো এবারেও দিগন্তের গভীর স্পর্শে হার মানল। নাদিয়া ধীরে ধীরে দিগন্তের শরীরে আলিঙ্গন করে তার উষ্ণতার নিরাপত্তা খুঁজে পায়। দিগন্ত তার চুলে আলতো করে হাত বুলিয়ে দেয়, তার গালের উপর আলতো চুম্বন করে। তারা একে অপরের বাহুডোরে হারিয়ে যায়, সময় যেন থেমে থাকে তাদের জন্যে। মিলনের এই মুহূর্তে তাদের মধ্যে কোনো শব্দ নেই, শুধু হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসা নিঃশ্বাস আর মৃদু গুঞ্জন। এই রাত্রি, এই ঘর, এই মুহূর্ত, সবকিছু যেন তাদের প্রেমের সাক্ষী হয়ে থাকে, এক চিরন্তন প্রেমের কাহিনী রচনা করে। প্রায় 1 ঘন্টা যাবৎ নিধির সাথে গল্প জুড়ে দিয়েছে নির্জন। ঘড়িতে বাজে রাত 2:06। নির্জন নিধির জন্য একটা অত্যন্ত অভিজাত মণ্ডিত রাতের আয়োজন করেছে। পুরো বাসরটি সাজানো হয়েছে কালো রঙের কৃত্রিম গোলাপ দিয়ে, যা একটি গাঢ় ও রহস্যময় পরিবেশ তৈরি করেছে। গোলাপগুলোর উপরে নরম সোনালি আলো ফেলে থাকা হালকা মোমবাতির আলো চারিপাশে এক ধরনের স্নিগ্ধতা এনে দিয়েছে। বাসরের কেন্দ্রস্থলে কালো গোলাপের পাপড়ি দিয়ে বিছানা সাজানো, যা সিল্কের কালো চাদরে মোড়া। বিছানার চারপাশে সুগন্ধি ফুল ও পাতার অঙ্গসজ্জা দেওয়া হয়েছে। নির্জন নিজ হাতে নিধির মাথায় সোনালি ক্রাউন পরিয়ে দিয়েছে, যা স্টোন ও রূপার এক অনবদ্য সম্মিলন। ক্রাউনের নকশা আভিজাত্যপূর্ণ, যে তা নিধির সৌন্দর্যকে আরও প্রাত্যহিক ও রাজকীয় করে তুলেছে। 1 ঘন্টায় নিধি অনর্গল কথা বললেও রিমলেস চশমার আড়ালে নির্জন এক মনে তাকিয়ে থেকেছে নিধির দিকে। বারংবার বলে ফেলেছে, কালো পোশাক, সোনালি ক্রাউন পরিহিত তোমাকে এখন আধার রাতের রানীর মতো লাগছে। তুমি আমার ডার্ক কুইন। নির্জনের প্রশংসায় বার কয়েক মুচকি হেসেছে নিধি। এই সুখ যেন তার স্বপ্নের চেয়েও সুন্দর। আহ, কত সুখ, কত শান্তি। নিজের উপর নিজেরই কিঞ্চিত ঈর্ষা হলো নিধির। নির্জনের এই নিখুঁত আয়োজন তার প্রেমের গভীরতা এবং নিধির প্রতি তার শ্রদ্ধার নিদর্শন। এই মুহূর্তটি যেন একটি চিরকালীন প্রেমের প্রতীক, যেখানে কালো রঙের গোলাপ ও সোনালী ক্রাউন এক অমোঘ রোমান্সের চিত্র তুলে ধরে। নিধির মনের দিক থেকে কিছুটা ফ্রি করে, মাইন্ড কন্ট্রোল করে এক পর্যায়ে নিধির সর্বাঙ্গে ছুঁয়ে দিতে থাকলো নির্জন। নির্জনের এহেন গভীর স্পর্শে ঈষৎ কেঁপে উঠল নিধি। অতিরিক্ত লজ্জায় কোনো রকমে নিজেকে সংযত করে বলল, আচ্ছা, আপনি সবকিছু কালো রঙের জিনিস দিয়ে সাজিয়েছেন কেন? আমার তো লাল গোলাপ পছন্দ। নির্জনের গভীর অনুভূতিতে ব্যাঘাত ঘটালো নিধি। নিধির ঠোঁটে আলতো করে ঠোঁট স্পর্শ করে বলল, কিন্তু আমার তো কালো গোলাপ আর লাল রক্ত পছন্দ। মানে? হো হো করে হেসে উঠল নির্জন। নিধির গালে ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়ে বলল, আমার লাল রক্ত জবা পছন্দ। নিধি স্বাভাবিক স্বরে বলল, ও। নির্জনের স্পর্শ আরো গভীর হতে থাকলো। এইবার নিধি তো লজ্জায় পুরোপুরি শেষ। নিধিকে এভাবে লজ্জা পেতে দেখে বিরক্ত হলো নির্জন। চশমা খুলে বালিশের একপাশে রেখে নিধিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে হাসকি স্বরে বলল, তুমি কি মৃদু কাঁপছো? পৃথিবী কি কিছুটা তুলছে নাকি? পোষ মারা নিঃশ্বাসগুলো
বেশি বেপরোয়া, অপত চঞ্চল। আর আধ বোঝা চোখের পাতারা তীর তীর করে কাঁপছে। সে পাতার মর্ম ধ্বনি আবার হৃদয়ও বাজছে। তবে নিশ্চিত কেউ তোমার ঠোঁটের তৃষ্ণা মেটাতে ব্যস্ত। সে তোমায় লুট করে নেবে, সে তোমায় শেষ করে দিবে। নির্জনের কবিতা শুনে নিধির শরীরের কম্পন যেন দ্বিগুণ হারে বেড়ে গেল। নির্জন এবার নিজের রাগকে তীব্র হতে দিল না, বিশাল ধৈর্যের পরিচয় দিয়ে বলল, ওকে ওকে, তুমি আর একটু স্বাভাবিক হও। তারপর আচ্ছা, আজ তো আমাদের বাসর রাত। আমি তো তোমাকে বেশ কয়েকবার গান শুনিয়েছি, এবার তুমি শোনো। শুরু করো। এখন এটা বলো না যে গান গাইতেও লজ্জা লাগছে। নির্জনের এহেন কথায় নিধি কিছুটা স্বাভাবিক হলো। ঘন ঘন নিঃশ্বাস ফেলে মুচকি হেসে নির্জনের বুকে মাথা রেখে গেয়ে উঠল, হায় কি গান! গান গেয়ে লজ্জায় নিজেই শেষ হতে থাকলো নিধি। নির্জন তার ঠোঁট দিয়ে প্রথমে নিধির কাঁধে আদর করতে শুরু করলো। তার ঠোঁটের স্পর্শ নিধির গলায় চলে আসে। তার ঘ্রাণে মনোমুগ্ধকর স্নিগ্ধতা তৈরি হয়, যেন প্রতিটি স্পর্শের মাধ্যমে তার অন্তরঙ্গ অনুভূতি প্রকাশ করছে। নির্জনের সাথে নিধিও যেন একই স্পর্শে মত্ত হতে থাকলো। নির্জন নিধির কোমরে মৃদু করে জড়িয়ে ধরল। দুটি আত্মার সঙ্গমে যেখানে গহীন সত্তা একে অপরকে অন্তরঙ্গভাবে স্পর্শ করে, প্রেমের অগ্নিতে ভাসমান এই গভীর মিলনে সীমাহীন সমর্পণ ঘটল। শরীরের গভীরে প্রতিটি সঞ্চালন একে অপরের অন্তরের অন্ধকারকে আলোকিত করে তুলল। মিলনের এই গভীর চাহনিতে সৃষ্টি হয় এক অমর অদেখা অন্ধকার বন্ধন। সুমধুর একটি রাত পেরিয়ে ভোর হলো। নির্জনের আগে নিধি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। অতঃপর নির্জনের কপালে আলতো করে চুমু দিয়ে সরাসরি শাশুড়ি মায়ের রুমের সামনে গেল। কোনো সারা শব্দ না পেয়ে বুঝলো হয়তো ঘুমিয়েছে, তাই নিধি কিচেনে গেল। রাতে নির্জন নিধিকে সবকিছু দেখিয়ে দিয়েছে। নিধি নির্জন আর ওর জন্য চা বানালো, নুডলস রান্না করলো। আপাতত আর কিছু খুঁজে পেল না সে। হঠাৎ নির্জন নিধিকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে চুমু দিয়ে ঘুম ঘুম স্বরে বলল, তুমি কিচেন এসটা কেন ডার্ক কুইন? একটু পর তো মেয়ের আসবে। নিধি নির্জনের দিকে ফিরে মুচকি এসে বলল, হ্যাঁ জানি, কিন্তু আমার খুব ক্ষুধা লেগেছিল, তাই সামনে যা পেয়েছি তাই বানিয়ে নিলাম। তাছাড়া এই বাসায় যেহেতু কোনো আয়োজন হবে না, তাই ভাবছি আজ তোহার বউ ভাতে আমরা দুজন যাব, ওকে গিয়ে সারপ্রাইজ দিব। দারুণ হবে না? নিধির মুখে এহেন কথা শুনে নির্জনের ঘুম উবে গেল। বাঁকা হেসে বলল, ওকে চান পাখি, তুমি যেমনটা চাও। বলে নিধিকে ছেড়ে দিয়ে দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। নির্জনের চোখে এক অদ্ভুত উন্মাদনা ঝিলিক। বিয়ের পরদিনই নিধি তার বোনের বাড়ি বৌভাতের অনুষ্ঠানে যেতে চায়, কিন্তু নির্জন তা কিছুতেই মেনে নিতে পারছে না। তার মনে ভয়ানক সন্দেহ, অন্য রকমের অধিকারবোধ দেখা দিয়েছে। সে কিছুতেই নিধিকে ছাড়বে না। সকালে খাবারের পর নির্জন নীরবে বসে রইল, চোখে মুখে ক্রোধের ছাপ স্পষ্ট। নিধি যখন ঘরে ঢুকলো, নির্জন মৃদুস্বরে বিড়বিড় করলো, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, তুমি এখানেই থাকবে। বলেই বাঁকা হাসি দিল। নির্জন বিড়বিড় করে বলা কথাগুলো নিধির কর্ণকুহরে পৌঁছালো না। নির্জন কিচেনে গিয়ে সরিষা তেলের বোতল খুলল, কিছু পাঁচফোড়ন আর লঙ্কার গুঁড়ো বের করলো। একটা মাঝারি সাইজের পাত্রে 1 কাপ সরিষা তেলে ঢেলে গরম করতে দিল। তার মধ্যে এক এক করে দিল প্রথম চামচ পাঁচফোড়ন, 3 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণের মিশ্রণে তীব্র গন্ধে পুরো কিচেন ভরে উঠল। নিধি হেঁটে কিচেনের দরজায় এসে দাঁড়ালো। নির্জনের দিকে তাকিয়ে মুচকি এসে জিজ্ঞাসা করলো, আপনি কি করছেন নির্জন? নির্জন পেছনে ফিরে তাকালো, চোখে তার নিষ্ঠুরতার ছাপ স্পষ্ট, অথচ মুখে মুচকি হাসি ফুটিয়ে অতি স্বাভাবিক স্বরে বলল, তোমার জন্য বিশেষ কিছু বানাচ্ছে, গেস করো তো এটা কি? নিধি একটু এগিয়ে গিয়ে বলল, সরিষার তেল আর পাঁচফোড়নের সুঘ্রাণ বেরিয়ে এলো, কিন্তু আমার চোখ কেমন জ্বলছে। এর মধ্যে কি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছেন? নির্জনের গম্ভীর উত্তর। হুম, নিধি চোখ জোড়া কষলে বলল, আচারে দেওয়ার জন্য গরম করছেন তাই না? জানেন আচার আমার ভীষণ প্রিয়। কোন আচারে দিবেন? আমের আচারে নাকি অন্য কোনো? নিধিকার কথা বলতে দিল না নির্জন। রহস্যময় হাসি দিয়ে হাসকি ভয়েসে বলল, শ্, এত কথা বলে কেন চান পাখি? এই তেলের মিশ্রণটা আমার সবচেয়ে প্রিয়, স্পেশাল আচারে দেওয়া হবে। বলে চূড়া থেকে পাত্রটি নিয়ে তড়িঘড়ি করে নিধির দিকে ফিরতে ঝাল মিশ্রিত তপ্ত তেল নিধির হাত ও পায়ের উপর পড়ে গেল। আকস্মিক ঘটনায় কয়েক সেকেন্ডের জন্য নিধির মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। ন্যানো সেকেন্ডের মধ্যে নিধির মস্তিষ্ক সচল হতেই নিধির আর্তনাদ ছড়িয়ে পড়ে ঘরের চারিদিকে। কিন্তু নির্জনের চোখে তখনও ভয়ঙ্কর উন্মাদনা খেলা করছে। নির্জন একজন নীরব সাইকোপ্যাথ, তার প্রেম ভয়ের চাইতেও শক্তিশালী। কিন্তু নিধি নির্জনের ভেতরে দানবীয় অস্তিত্ব এখনও টের পায়নি। সে তো চোখজোড়া বন্ধ করে এই তীব্র আর্তনাদে ব্যস্ত। নিধির হাত পা তেলে জ্বালিয়ে দেওয়ার পর নির্জন হঠাৎ মাথায় কাজ করা শুরু করলো। ডেভিল হেসে নিধির গালে হাত দিয়ে ভ্রুকুটি করে উত্তেজিত স্বরে বলল, নিরুপমা, নিরুপমা, কি হচ্ছে তোমার? কি করলাম আমি? খুব কষ্ট হচ্ছে তাই না? ডোন্ট ওয়ারি, এখনই সব ঠিক হয়ে যাবে।
বলেই নিধিকে পাজা কোলে তুলে রুমে নিয়ে গেল। তপ্ত তেল ডান হাত এবং দুই পায়ের কিছু অংশে ছিটকে পড়াতে প্রবল জ্বালা পোড়ায় বারংবার আর্তনাদ করে উঠছে নিধি। নিধির এই আর্তচিৎকারে নির্জনের কিঞ্চিত কষ্ট হলেও মন তাকে বুঝ দিল। সে তোমার, এভাবেই তাকে আগলে রাখতে হবে। তোমাকে আরো শক্ত হতে হবে। মনে রেখো, তুমি যাকে ভালোবাসো তার শরীর এবং মনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তোমার ক্ষমতার মোহর এঁকে দিতে হবে। এখন থেকে এটাই তোমার মূল কাজ হবে। তাকে ক্ষত করার অধিকার যেমন তোমার, তার সেই ক্ষত ঢেকে দেওয়ার অধিকারও তোমার। মনের সাথে শয়তানি পরামর্শ করে বাঁকা হাসলো নির্জন। নিধিকে বিছানায় বসিয়ে দিয়ে সে প্রথমে ঠান্ডা পানি দিয়ে নিধির হাত পায়ের পুড়ে যাওয়া জায়গাগুলো ধুয়ে দিল। নিধি যন্ত্রণায় কাতরাতে থাকলো, কিন্তু নির্জন তখনও নীরব। সে শুধুমাত্রই তার নিজস্ব উপায়ে নিধির যত্ন নিচ্ছে। সে পুড়ে যাওয়া অংশ পরিষ্কার করে জীবাণুনাশক মলম লাগিয়ে গজ দিয়ে ঢেকে দিল। নির্জন যতই নিধির সেবা করছে ততই নিধির উপর নির্জনের মানসিক নিয়ন্ত্রণ বেড়ে যাচ্ছে। সে এককভাবে বুঝিয়ে দেয় যে নিধি তাকে ছাড়া বাঁচতে পারবে না। আর এই ঘটনার মধ্যে দিয়ে তাদের সম্পর্ক আরও অদ্ভুত এবং তীব্রভাবে বাধা পড়ে গেল আরেকটি বার। নির্জনের প্রাথমিক চিকিৎসায় নিধি কিছুটা স্বস্তি অনুভব করলো। নির্জনের দিকে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকিয়ে বলল, থ্যাঙ্কস নির্জন। নির্জনের মন পুলকিত হলো। নিধির গালে আলতো করে চুমু দিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি তোমার থেকে থ্যাঙ্কস পাওয়ার যোগ্য নেই। আমার কারণে তোমার হাত আর পায়ের এই অবস্থা হয়েছে, এর জন্য আমি শতভাগ দায়ী। আই এম সরি ডার্ক কুইন। নির্জনের এহেন কথায় দ্বিগুণ আবেগী হয়ে গেল নিধি। চোখ জোড়া চিকচিক করে উঠল সহসা। আনমনে ভাবল, কিভাবে এত আবেগী হলাম আমি? ভেবেই ম্লান হেসে নির্জনের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, এই টপিক বাদ দিন প্লিজ। আপনি তো আর ইচ্ছে করে করেননি। যদি ইচ্ছে করে করতেন তাহলে অন্য ব্যাপার ছিল। নির্জন ভ্রুকুটি করে জিজ্ঞাসা করলো। তাহলে কি করতে? নিধি মুচকি হেসে বলল, তাহলে ওই একই তেলে আপনাকেও পোড়াতাম। নিধির কথায় রহস্যময় হাসি দিল নির্জন। কিভাবে বলবে সে যে তার প্রিয়তমাকে নিজের কাছে রাখার জন্য ইচ্ছে করেই ক্ষতিটা করেছে? তবে এখন নয়, সবকিছু ধীরে ধীরে বলবে। এভাবেই কেটে গেল একটি সকাল। নিধির অগোচরে নির্জন তার মায়ের রুমে গিয়ে সেবিকাকে কড়া সুরে বলেছে। নিধির ধারে কাছেও যেন সে না ঘাসে। সেবিকা এমনিতেই নির্জনকে ভয় পায়, তার উপর নির্জনের এহেন আচরণে ভীষণ কষ্ট পেয়েছে। তার জন্য কোনো পন্থা থাকলে হয়তো চলে যেত, কিন্তু সায়রা বেগমের কাজকর্ম করতে তার ততটা পরিশ্রম হয় না। তাছাড়া চাইলেই সব জায়গায় মনের মতো কাজ খুঁজে পাওয়া যায় না। এদিকে নিধি তার মা বাবাকে ফোন করে ওর হাতে পায়ে তেল ছিটকে পড়ার কথা বলেছে, তবে নির্জনের বিষয়টা বলেনি। যদি তারা অন্য কিছু ভাবে তাই বুদ্ধি করে বলেছে নিজেই রান্না করতে গিয়ে অসাবধানতা বশত হাতে পায়ে তেল ছিটকে গেছে। নিজের মেয়ের অসুস্থতার কথা শুনে খুব কষ্ট পেলেন রফিক মির্জা এবং তাহমিনা বেগম। তারা নিধিকে মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি এটাও বললেন তারা আজ নিধিকে দেখতে আসবেন। নিধির সাথে কথোপকথন শেষ করে তারা তৎক্ষণাৎ তোহার শ্বশুরবাড়িতে বিষয়টা জানিয়ে দিল। আর এটাও জানিয়ে দিল তোহার বউ ভাতে তাদের আত্মীয় স্বজন ঠিক সময় চলে যাবে। সবকিছু শুনে মাহির স্তব্ধ হয়ে গেল, তবে তোহাকে কিছুই বলল না। প্রিয় বোনের এতটা অসুস্থতার কথা শুনলে বিশেষ দিনে নিশ্চিত সে মন খারাপ করবে। তার অর্ধাঙ্গিনীর দিকেও তো তাকে খেয়াল রাখতে হবে। দুপুরে মেয়ের এসে রান্না করে গিয়েছে। নতুন বউ এসেছে জেনে নিধিকে দেখতে চাইলে নির্জন তাকেও বলে দিয়েছে নিধি চাইলেও যেন তার সাথে কথা না বলে। তার ওয়াইফ অন্য কারোর সাথে কথা বলুক, এটা তার অপছন্দ। নির্জনের এহেন আচরণে মেয়ের মনে মনে নির্জনকে রক্তটা বেয়াদব অসভ্য বলে। আবারও তার কাজে মনোযোগ দিয়েছে। একটু পর তাকে আরও 2 বাসায় এক এক করে কাজে যেতে হবে। নির্জনকে মনে মনে খারাপ জানলেও প্রতি মাসে যখন সঠিক সময়ে বেতন পায় তখন মনে মনে ভীষণ খুশি হয়। নিধিকে নিজ হাতে খাইয়ে দিয়েছে নির্জন। নির্জনের কাছ থেকে এতটা যত্ন পেয়ে নিধি তো আহ্লাদে আটখানা। তার স্বামীকে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবে সেই ভাষাটিও সে হারাতে বসেছে। বিকেলের দিকে নিধিকে দেখতে তার বাবা মা এসেছে। নিধি আগেই নির্জনকে এই বিষয়ে বলে দিয়েছিল, তাই নির্জনও তার শ্বশুর শাশুড়ির আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছিল। নির্জনের শুনশান বাড়িটা দেখে কিছুটা অস্বস্তি অনুভব হলো তাহমিনা বেগমের। প্রথমে তিনি সায়রা বেগমের সাথে দেখা করলেন। সায়রা বেগমকে দেখে তার ভীষণ মায়া হলো। তারপর তিনি এবং রফিক মির্জা নিধির সাথে দেখা করলেন। রফিক মির্জার তার মেয়ের পায়ের এহেন দশা দেখে নিমিষেই মুখ চুপসে গিয়েছে। তাহমিনা বেগম নিধির মাথায় হাত বুলিয়ে বললেন, তোর পা তো অনেকখানি পুড়ে গিয়েছে, অথচ তুই বলছিস কিছুটা পুড়েছে। মায়ের স্নেহপূর্ণ কথায় মুচকি হাসলো নিধি। অতঃপর বলল, সত্যি বলছি, খুব বেশি পুড়ে যায়নি। নির্জন ইচ্ছে করে পুরো পা ব্যান্ডেজ করে দিয়েছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না তো মা।
স্ত্রী এবং শ্বশুর শাশুড়ির কথোপকথনের মাঝে নাস্তা নিয়ে এলো নির্জন। এই মুহূর্তে নিধির পাশ ঘেঁষে তাহমিনা বেগম এবং রফিক মির্জার মেলোড্রামা দেখে ভীষণ বিরক্ত লাগছে নির্জনের। কিন্তু এমত অবস্থায় কিছুই করার নেই, কিছুটা সময়ের জন্য তাকে সহ্য করতে হবে ভেবেই মুচকি হেসে তাদেরকে খাবার খেতে বলল। নির্জনের এহেন অতিথিয়তায় ভীষণ খুশি হলো রফিক মির্জা এবং তাহমিনা বেগম। তাদের মনের অন্তরালে জানান দিল তাদের মেয়ে স্বামী হিসাবে পারফেক্ট মানুষকে পেয়েছে। অবশেষে আরও কিছুক্ষণ কথা বলে তারা নির্জনের বাসা থেকে প্রস্থান করলেন। শ্বশুর শাশুড়ি চলে যেতেই নির্জন তার চশমাটি তর্জনী দিয়ে ঠিকঠাক করে বলল, উফ, বিরক্তিকর। যেখানে আমার ডার্কুইনের সেবা করার জন্য আমি আছি, সেখানে আপনাদের আসার কি দরকার? যত সব আদিক্ষেতা। বৌভাতের অনুষ্ঠান কার্য শেষ হওয়ার পর তোহার কিছুটা অস্বস্তি অনুভব হয়। হঠাৎ করে মাথা ঘুরে ওঠে। মাহির রেডি হচ্ছিল শ্বশুরবাড়ি যাওয়ার জন্য, সেই সাথে তোহাও রেডি হচ্ছিল। কিন্তু হঠাৎ এমন হওয়াতে কিছুটা ঘাবড়ে যায় মাহির। তোহার কাছে গিয়ে ওর হাত ধরে বিছানায় বসিয়ে চিন্তিত স্বরে বলে উঠল, কি হলো স্বপ্নচারিণী, তোমাকে এমন লাগছে কেন? অস্বস্তি অনুভব হচ্ছে? তোহা চোখ জোড়া বন্ধ করে নিজের মাথায় আলতো করে হাত দিয়ে বলল, মাথাটা কেমন ঘুরে উঠলো। আসলে আমি বেশি রাত জাগতে পারি না। গতকাল সারা রাত জেগেছি, আজ আবার এইসব ভারী পোশাকে সারাদিন থেকেছি। সব মিলিয়ে শরীর খারাপ লাগছে। সমস্যা নেই, এমনি ঠিক আছে। তোহার কথা শুনে মাহিরের মুখে দুষ্ট হাসির রেখা ফুটে উঠল। চোখ পাকিয়ে বলল, ওকে, এখন থেকে বেশি রাত জাগতে হবে না। এই তো 2-3টা পর্যন্ত জেগে থাকলে এনাফ। মাহিরের এহেন কথা বুঝতে কিছুটা বেগ পেতে হলো তোহার। অস্ফুট স্বরে বলে উঠল, আমার অসুস্থতার মধ্যেও এসব কথা? তোমার সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো? এনিওয়ে, আমি কিন্তু আমাদের হানিমুনের প্ল্যান রেডি করে ফেলেছি। বলো, বাইরের কোথাও যাবে নাকি বাংলাদেশে? তবে বাইরে কোথাও যেতে চাইলে কিছু সময় লাগবে। তোহা মাথা এদিক ওদিক নাড়িয়ে বলল, বাইরে নয়, বাংলাদেশের ভেতরে যাব। এই ধরুন রাঙামাটি, জাফলং, সিলেটের চা বাগান। মাহির দুষ্টু হেসে বলল, ওকে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বেশি বয়স করে বাবা হওয়ার ইচ্ছা আমার নেই, তাই হানিমুনে গিয়ে বেবির প্ল্যান করলে কেমন হবে? হায়, মাহিরের এহেন কথা শুনে লজ্জায় মিইয়ে গেল তোহা। সবেমাত্র 1 রাত পেরিয়েছে আর এখনই বেবি প্ল্যান। লাজুক হেসে বলল, এইসব পরে ভাবা যাবে, আগে আমি রেডি হই, তারপর আপনার সাথে ঠান্ডা মাথায় কথা বলবো। মাহির তোহার ঠোঁট জোড়া আলতো করে চুমু দিয়ে বলল, সে কি, সারা রাত এত কিছু করেও তোমার মাথা ঠান্ডা হয়নি? এখন আবার নতুন করে ঠান্ডা করতে চাও? বেশি পানি ব্যবহার করলে যে কোনো সময় নিউমোনিয়া হয়ে যাবে। এমনিতেই সবসময় পেশেন্টের ভিড়ে অস্থির হয়ে থাকি, তার উপর তোমার এমন হলে তো আমার অক্কে পেতে বেশি সময় লাগবে না। তোহা কটমটিয়ে বলল, আপনি থামবেন? সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুরে। আমি ওয়াশরুমে গেলাম, আপনি একা একাই ঠোঁট কাটা কথা বলতে থাকুন। বলেই তোহা কোনো রকমে ধীরে ধীরে উঠে মুখ ভেঙচি কেটে চলে গেল। মাহির সেদিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, হায়, এই ডাক্তার সাহেব তার বইয়ের লজ্জা ভাঙাতে ব্যর্থ হলো। ধুর, এরপর থেকে আরো ভালোভাবে ট্রাই করতে হবে। বলেই হো হো করে হেসে উঠল মাহির। বাংলাদেশে যখন সন্ধ্যা 6টা, কানাডা টরন্টো শহরে তখন সকাল 8টা। শুভ্র বিছানায় শুয়ে আছে ইহান এবং আফরিন। স্নিগ্ধ শীতের বাতাস জানালা দিয়ে এসে হালকা পর্দাগুলোকে দুলিয়ে দিচ্ছে। বিছানার শুভ্র ও কমফোর্টারের নিচে ইহান আর আফরিন দুষ্টু মিষ্টি কথোপকথনে মগ্ন। ইহানের দুষ্টু চোখে মায়াবী ঝিলিক আফরিনকে ইশারায় কিছু বলতে চায়। আফরিন জানে ওর প্রতিটা হাসির আড়ালে কিছু না কিছু ওর শয়তানি লুকিয়ে আছে। ইহান হঠাৎ করে আফরিনের দিকে ঝুঁকে এসে বলে, আচ্ছা, আমি যদি এখন তোমার গায়ে হিমশীতল হাত রাখি কেমন হবে? আফরিন মুচকি হেসে বলল, ইস, তোমার কি মনে হয় তুমি ঠান্ডা হাত রাখবে আর আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব? ফ্রিজের বরফগুলো সব তোমার মাথায় ঢেলে দিব। আনিভে, সকাল থেকে অনেক রোমান্স করেছি, এখন মূল টপিকে আসি। বলো। আফরিন ইহানের গালে হাত রেখে বলল, আমরা যেহেতু বিয়ে করেছি তাই আমাদের হানিমুনে যাওয়া আবশ্যক। কানাডায় তো অনেক জায়গায় ঘুরেছি, তবে বাংলাদেশি মেয়ে হয়েও বাংলাদেশে অনেক জায়গায় ঘোরা হয়নি। তাই ভাবছিলাম আমাদের হানিমুন প্ল্যানিং বাংলাদেশে করলে কেমন হয়। আফরিনের কথা শুনে মুহূর্তেই মুখে অন্ধকার ছায়া দেখা গেল ইহানের মুখশ্রীতে। প্রেমের টানে কতগুলো বছর পর বাংলাদেশের মাটিতে পা রেখেছিল সে। অবশেষে ব্যর্থ হয়ে তাকে ফিরে আসতে হয়েছে। আবারও সে তার মাতৃভূমিতে যাবে? অসম্ভব ভেবেই মলিন স্বরে বলল, কানাডায় আরো অনেক দর্শনীয় স্থান আছে যেখানে তোমার যাওয়া হয়নি, আমারও না। আফরিন ইহানের ঠোঁট জোড়ায় আঙ্গুল ঠেকিয়ে বলল, আমি জানি তুমি কেন সেখানে যেতে চাও না। আসল কথা,
আমরা দুজনে একই পথের পথিক। তুমি প্রেমের টানে বাংলাদেশে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছ, আর আমি বাংলাদেশ থেকে প্রেমে ব্যর্থ হয়ে কানাডায় আমার ফুপির বাসায় চলে এসেছি। কিন্তু এখন তো আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে কোনো অপূর্ণতা নেই। তবুও কেন যাবে না? আমি তো ভেবে রেখেছি ওখানে আমাদের বেবি হবে, তারপর বেবিকে একটু বড় করে আবার কানাডায় বাড়ি জমাবো। আফরিনের কথা শুনে কেসে উঠল ইহান, মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, তাহলে তো আগে থেকেই এসবের জন্য প্রস্তুতি নিতে হয়, তাই না? নিজের কথায় নিজেই ফেসে গেল আফরিন কটমটিয়ে বলল, এই একদম না, আর না, পরে হবে, কাল রাতে অনেক জ্বালিয়েছ। ইহান হো হো করে হেসে বলল, ওকে ওকে সুমাইয়া, জাস্ট কিডিং। আমি খুব ভালো ছেলে, এমন কিছু করব না। বলে ইহান নরম করে আফরিনের চুলে হাত বুলাতে থাকলো আর বলল, জানো, তোমার হাসি আমার সবচেয়ে প্রিয় জিনিস। যখন আমি পথহারা পথিকের ন্যায় ঘুরছিলাম, তখন তুমিই ছিলে আমার অজানা পথের পাথেয়া। এভাবে সবসময় পাশে থাকবে তো? আফরিন লাজুক হেসে বলল, অবশ্যই থাকবো। এই হাত তো ছেড়ে দেওয়ার জন্য ধরিনি যান। বলেই ইহানের গালে আলতো করে চুমু দিয়ে প্রাণপ্রিয় অর্ধাঙ্গের বুকে চোখজোড়া বন্ধ করে মাথা রাখলো। অফিস থেকে বাসায় এসে দিগন্ত তার মায়ের সাথে দেখা করে নিজের রুমে এসে দেখলো নাদিয়া মোবাইলের ভিডিও দেখে হাসাহাসি করছে। দিগন্ত মুচকি এসে এগিয়ে গেল নাদিয়ার দিকে। নাদিয়াকে ভয় দেখানোর জন্য ভাউ করে উঠতেই নাদিয়াও চিৎকার করে উঠল। বুকে বার কয়েক থুতু দিয়ে বলল, এটা কি হলো? একটু হলেই হার্ট অ্যাটাক করতাম। বউয়ের সাথে একটু মজা করতে ইচ্ছা হলো, তাই করলাম। আচ্ছা, তোমার থেকে এমন পাঁচফোড়ন সুগন্ধি আসতেছে কেন? নাদিয়া মুচকি হেসে বলল, একটু আগে তোমার জন্য নিরামিষ রান্না করেছি, তাই এখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হব। বলেই নাদিয়া ওয়াশরুমের দিকে যেতে নিলে দিগন্ত নাদিয়ার হাত ধরে কাছে টেনে বলল, তুমি নিরামিষ ভেজি আর আমি আমিষ, এখন দুজন মিলে এক হয়ে গিয়ে না হয় ফ্রেশ হব। ছি, কি কথা! এই, তুমি না মাত্র অফিস থেকে এলে, এতটা পর জার্নি করে এসেও দেখছি তোমার মুখের তেজ কমেনি। দিগন্ত নাদিয়ার হাত শক্ত করে চেপে ধরে বলল, ওই হানি, একদম আমার মুখের তেজ নিয়ে কথা বলবে না। আমার আরো অনেক দিকে তেজ আছে, যেটা তুমি খুব ভালোভাবে জানো। আবার দেখাবো। নাদিয়া জানে দিগন্তের এই লাগাম ছাড়া কথা চলতেই থাকবে, তাই বুদ্ধি খাটে সিলিং এর দিকে তাকে উচ্চস্বরে বলল, ওই যে টিকটিকি টিকটিকি। নাদিয়ার কথা শুনে দিগন্ত ওর হাত ছেড়ে দিয়ে সিলিং এর দিকে তাকাতেই নাদিয়া দুষ্টু হেসে দিগন্তর বুকে ধাক্কা দিয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। নাদিয়ার এহেন কাণ্ড দেখে দিগন্ত পুরো বোকা বনে গেল। রাত 9:30। নির্জনের বুকে মাথা দিয়ে কত শত গল্প জুড়ে দিয়েছে নিধি। ছোটবেলা থেকে কিভাবে দস্যিপনা করেছে, কিভাবে স্কুলের দেয়াল টপকে পালিয়েছে, এইসব বিষয়ে খুব ঘটা করে বর্ণনা দিচ্ছে সে। নিধির এইসব কাহিনী খুব বোরিং লাগছে নির্জনের কাছে। কথা ঘুরানোর জন্য নির্জন বলল, জান পাখি, গতকাল রাতটা কেমন কাটালে? সে সম্পর্কে তো কিছু বললে না, নাকি হাতে পায়ে তেল পরাতে স্মৃতিশক্তি হারিয়ে আগের দিনে চলে গিয়েছ? নির্জনের এহেন কথায় লজ্জায় নিয়ে গেল নিধি। নির্জনের বুকে থেকে মাথা উঠিয়ে বলল, প্লিজ আর লজ্জা দিবেন না, আমার আনইজি লাগছে। নিধির এহেন কথায় মুহূর্তেই খেপে গেল নির্জন। নিজের রাগ কোনো রকমে নিয়ন্ত্রণ করে মুচকি হাসি দিয়ে বলল, আমি তোমাকে আবারও বলছি, আমার সামনে করে লজ্জা পাওয়া চলবে না। আমার স্বামী স্ত্রী, আমাদের মধ্যে সবকিছু হয়েছে, এখনো তো লজ্জা কিসের? নির্জনের আকস্মিক রূঢ় স্বরে ভড়কে গেল। নিধি চোখ পাকিয়ে বলল, অদ্ভুত মানুষ আপনি, যতই আমরা মিলিত হই না কেন তাই বলে আমি লজ্জা পাবো না? নিধির এহেন আচরণ সহ্য হলো না। নির্জনের ভ্রুকুটি করে বলল, না, পাবে না, এটা আমার অপছন্দ। আগে যা পেয়েছ সেটা না হয় ক্ষমা করে দিয়েছে, কিন্তু এখন সেটা কোনোভাবেই সম্ভব নয়। নির্জনের কথায় ফের অবাক হলো নিধি, কিন্তু প্রিয়জনের এহেন মানসিক রোগ ধরতে ব্যর্থ হলো সে। উল্টো করে ভাবল, বাহ, কত অল্প সময় আমায় আপন করে নিয়েছে সে। আমার লজ্জাকেও সে পছন্দ করে। এমন একজন ইন্ট্রোভার্ট পজিটিভ ছেলেকেই তো চেয়েছিলাম। ভেবে নিধি মুচকি হেসে বলল, আচ্ছা, আপনি তো একজন ইন্ট্রোভার্ট পারসন। আমি যতটুকু জানি এরা খুব নিরামিষ টাইপের হয়, তবে কিছু ক্ষেত্রে তারা খুব পজিটিভও হয়, যেমনটা আপনি। আই লাইক ইট। নিধির কথায় বাঁকা হাসলো নির্জন। নিধির কপাল থেকে চুল সরিয়ে আলতো করে চুমু দিয়ে বলল, ইন্ট্রোভার্ট ছেলেদের কিছু বৈশিষ্ট্য আছে যা হয়তো অনেকেই জানে না, তুমি বলছি। 1, ইন্ট্রোভার্ট মানুষ শ্রোতা হিসেবে প্রথম শ্রেণী হয়ে থাকে। 2, একসঙ্গে অনেক মানুষের সান্নিধ্য তাদের কাছে ভালো লাগে না। 3,
কাউকে ভালো লাগলে সহসা প্রকাশ করে না। চার, সহজে কারোর সাথে মেশে না, কিন্তু যার সাথে মেশে খুব ভালোভাবে মেশে। 5, ইন্ট্রোভার্টরা আনন্দ করে থাকে এবং তা প্রকাশও করে। মাঝে মাঝে পাগলামিও করতে পারে, তবে তা শুধু বিশেষ মানুষদের কাছে, সবার সঙ্গে একদমই নয়। 6, পছন্দের মানুষকে প্রথম অবস্থায় মনের কথা বলতে রাজ্যের অসংকোচ দেখা দেয়। 7, কোনো কিছু বুঝতে একটু বেশি সময় নেয়। 8, বড় মজলিসে বক্তৃতা দেয়া মানে 7টা আটলান্টিক মহাসাগরে পাড়ি দেয়া। 9, অতিরিক্ত মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে অপছন্দ করে। 10, তাদের কাছে বই পড়ার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। 11, নিজেকে অন্যের জায়গায় রেখে ভাবতে অন্তর্মুখীদের জুড়ে নেই। 12, ঝগড়ার সম্ভাবনা দেখা দিলে সরি বলে মিটিয়ে ফেলতে চায়। 13, রাগের চেয়ে অভিমানের পরিমাণটাই বেশি হয়, যদিও আমি কিছুটা অন্যরকম। 14, ভালোবাসলে মন উজাড় করে ভালোবাসে, বন্ধুত্বে চড়ালে টিকিয়ে রাখবার আপ্রাণ চেষ্টা করে, তবে যে কোনো কিছু নির্দিষ্ট বেড়াজাল পুরোপুরি আবদ্ধ থাকতে বেশি পছন্দ করে। সবশেষে বলতে চাই, অন্তর্মুখীরা একাকী সময় কাটাতে ভালোবাসে। তার মানে এই নয় যে তারা অসামাজিক, তারা কথা কম বলে কিন্তু ভাবে বেশি। অবশ্য কথা কম বলার জন্য মানুষ বেশিরভাগ সময় তাদের লাজুক হিসেবে আখ্যা দেয়। অন্তর্মুখীদের মুখ বন্ধ থাকে কারণ তাদের ভাবনা ডালপালা ছাড়াতে থাকে, সেখানে নতুন নতুন ধারণা তৈরি হয়। মস্তিষ্কের কোষগুলোর মধ্যে যে ধারণাগুলো যেন রেসের ঘোরের মতো ছুটতে থাকে। এবার বুঝতে পেরেছো ডার্কপিন? নির্জনের বিশাল বিবরণ শুনে নিধি তো পুরো হা হয়ে গেল। ওর ইন্ট্রোভার্টদের সম্পর্কে এতটা ধারণা ছিল না। নিধি নিচু স্বরে বলল, আমি তো পুরো এক্সট্রোভার্ট, একদম আপনার বিপরীত। তেলে জলে কিভাবে মিলে গেল? নিধির কথা শুনে নির্জন ওর মাথা বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, ডোন্ট ওয়ারি, আমার সাথে থাকতে থাকতে তুমি আমার মতো হয়ে যাবে, তবে তার জন্য আমাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে। তুমি তো জানো, তেলের মধ্যে পানি থাকলে আগুনের তাপমাত্রা বাড়িয়ে দিলে চারদিকে পানিগুলো ছিটে গিয়ে অবশেষে শুধু আসল তেল থেকে যায়। তোমাকে আমি তেমনভাবে করে নেব, তুমি কি রাজি? নিধি মুচকি হেসে বলল, একটুও না, আমি এইরকমই থাকতে চাই। এত কম কথা, এত ভাবনা আমার ভালো লাগে না। আপনি আপনার মতো থাকবেন আর আমি আমার মতো, শুধু আমাদের মধ্যে ভালোবাসার গভীরতাটা অটুট থাকলেই যথেষ্ট। বলেই নিধি নির্জনের বুক থেকে মাথা উঠিয়ে বালিশের পাশ থেকে মোবাইল নিয়ে ফেসবুক স্ক্রল করতে থাকলো। নির্জন পাশে থাকা সত্ত্বেও নিধির এহেন আচরণ মানতে পারল না সে। এটাকেই তো বলে চরম অবহেলা। তবে কি একদিন আর এক রাতেই পুরনো হয়ে গেল সে? অসম্ভব, এটা হতে পারে না। এর জন্যে তো তাকে দুষ্টু মিষ্টি শাস্তি পেতেই হবে ভেবে বাঁকা হাসলো নির্জন। দীর্ঘ একটি রাতের পর ঘুম ভেঙেছে নিধির। রাতে নিধি ওষুধ খাওয়ার পর নির্জন তাকে ঘুমিয়ে যেতে বলে। নিধিও সভ্য মেয়ের মতো ঘুমিয়ে পড়ে। সকাল 8টায় ঘুম ভাঙে নিধির। আগের থেকে বেশ ভালো লাগছে তার। আড়মোড়া ভেঙে মোবাইল হাতে নিয়ে 8টার অ্যালার্ম বন্ধ করে সোশ্যাল মিডিয়ায় যখনই ঢুকতে যাবে তখনই দেখলো আইডিতে লগ ইন হচ্ছে না। নিধি তো বেশ অবাক হয়ে গেল। বারবার নিজের আইডি লগ ইন করার চেষ্টা করেও পারল না। অতঃপর সে তার ইউটিউব চ্যানেলে ঢুকে ফের অবাক হলো। সে যতগুলো ভিডিও বানিয়েছিল কিছুই নেই। বিস্ময়ে মুখ খা হয়ে গেল নিধির। ভ্রুকুটি করে একবার নির্জনের দিকে চোখ বুলিয়ে দেখলো সে বেঘরে ঘুমাচ্ছে। নিধি আবারও ইউটিউব চ্যানেলে গেল, কিন্তু কিছুই নেই। এমনকি ফটোর নিচে ক্যাপশনে লেখা, এখানে আর কোনো ভিডিও আপলোড করা হবে না। লেখাগুলো পড়ে কপালে হাত রাখলো নিধি। কত কষ্টের ফলে 10,000 সাবস্ক্রাইবার হয়েছে তার। ভিডিওগুলোতে কত শত ভিউ, সব শেষ। তার উপর ফেসবুকেও লগ ইন করতে পারছে না। সবকিছু দেখে মাথায় হাত রাখলো নিধি। না চাইতেও নির্জনের বাহুতে হাত দিয়ে আলতো করে ধাক্কা দিয়ে বলল, এই উঠুন, দেখুন না আমার ফোনে কি হয়েছে। ফেসবুক, ইউটিউব চ্যানেল সব শেষ। নিধির এহেন কথায় পৈশাচিক আনন্দ পেল নির্জন। তবুও চোখ জোড়া বন্ধ করে নিধির হাত বুকের মধ্যে আগলে ধরে বিরক্তির স্বরে বলল, গতকাল রাতে অফিসের ইম্পর্টেন্ট ফাইল রেডি করে রাত 4টার দিকে ঘুমিয়েছে, প্লিজ ডার্কপিন ঘুমাতে দাও। নিধি থামলো না, বার কয়েক নির্জনকে ধাক্কা দিল। এইবার নির্জন সত্যি সত্যি রেগে গেল। সারা রাত গুরুত্বপূর্ণ কাজ করার পরে নিধির আতঙ্কিত চেহারা দেখার জন্য মুখিয়েছিল। অবশেষে সেই সময় এলো। মনে মনে ভাবলো, আমার থেকে ফোন বেশি ইম্পর্টেন্ট। এদিকে রাতে আমাকে ইগনোর করে ফোনের দিকে মনোযোগ দেওয়াতে যে আমি কষ্ট পেলাম তার বেলায় ইটস নট ফেয়ার। এখন একটা বিহিত করতে হবে, মাইন্ড গেম খেলতে হবে। তার শরীর মন জুড়ে শুধু আমার অস্তিত্ব থাকবে, আর কারণ নয়। ভেবে চোখ জোড়া খুলে উঠে বসলো। নিধি মলিন স্বরে বলল, দেখুন না কি হলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না।
নির্জন চিন্তিত ভঙ্গিমা করে নিধির কাছ থেকে ফোন নিয়ে ফেসবুক ইউটিউবে গিয়ে সবকিছু চেক করে বলল, আমার মনে হয় তোমার আইডি এবং জিমেল অ্যাকাউন্ট কেউ হ্যাক করেছে। তুমি কি কাউকে পাসওয়ার্ড দিয়েছিলে? নিধি একটু ভেবে বলল, না তো, কাউকে দিইনি। নির্জন একটু রহস্য করে বলল, তাহলে এটা তো অসম্ভব। নিশ্চয়ই কাজটা তোমার পরিচিত কেউ করেছে, হয়তো তুমি তাকে কাছে থেকেও চিনতে পারছো না। বলে নিধির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। নিধি কয়েক মিনিট ভাবনায় বিভোর হলো, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। নিধির করুণ দশা দেখে মনে মনে ভীষণ তৃপ্তি পেল নির্জন। এটাকেই তো বলে নীরব ঘাতক। সত্যি মনের প্রশংসা না করলেই নয় ভেবে নিধিকে বলল, ওকে, এত চিন্তা কোনো জান পাখি, আমি এসব বিষয়ে বেশ অভিজ্ঞ। আমাকে আজকের দিনটা সময় দাও, আজকেই তোমার আইডি ফিরে আনবো, কিন্তু তার জন্য এখন যা বলবো তা শুনতে হবে। নির্জনের এহেন কথায় নিধির মুখমণ্ডলে হাসির রেখা ফুটে উঠল। খুশি হয়ে বলল, অবশ্যই শুনবো। ওকে, তাহলে বলি। বলুন। নির্জন মুচকি হেসে নিধির হাত মুঠোবন্দি করে বলল, অফিস থেকে 4 দিন ছুটি নিয়েছে। এই 4 দিন ভুলেও কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করবে না, শুধু আমার সাথে সময় কাটাবে। বেডরুম, কিচেন, ওয়াশরুম, সব জায়গায়। ওকে? নির্জনের এহেন কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল নিধি। কয়েক সেকেন্ড পর হাসি থামিয়ে বলল, বেডরুম আর কিচেন না হয় বুঝলাম, কিন্তু ওয়াশরুম কিভাবে সম্ভব? নির্জন যেটা বোঝাতে চেয়েছে সেটা বুঝতে পারেনি নিধি, বরং উল্টোটা বুঝেছে ভেবে মনক্ষুণ্ণ হলো নির্জনের। নিধি কিছু বুঝে ওঠার আগেই তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে নিধিকে কোলে তুলে নিল, অতঃপর ওয়াশরুমে নিয়ে দরজা আটকে দিল। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গেল নিধি। পিটপিট করে তাকিয়ে বলল, এটা কি হলো? এখানে নিয়ে এলেন কেন? নিধির দিকে তাকিয়ে বাঁকা হেসে ঝর্ণা ছেড়ে দিল নির্জন। মুহূর্তে দুজন ভিজে গেল। নির্জনের এহেন কাণ্ডে নিধি কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ নিধির ওষ্ঠদয়ে সন্তর্পণে আবদ্ধ করে নিল সেও ওষ্ঠদয়ে। নিধির কোমর আবদ্ধ করে নিল নিজ বাহু ডোরে। ঝর্ণা থেকে ঝরে পড়া পানির গতিবেগের সাথে ধীরে ধীরে বাড়তে থাকলো নির্জনের তীব্র ভালোবাসার গতিবেগ। এক পর্যায়ে নিধিও মগ্ন হলো প্রিয় মানুষের সম্মোহনী আহ্বানে। কিছুক্ষণ পর নির্জন নিধিকে ছেড়ে দিল। ঠোঁটজোড়া তর্জনী দিয়ে মুছে মুচকি হেসে বলল, এভাবে সময় কাটাবে। নির্জনের মোহনীয় স্পর্শে নিধি যেন ঘায়েল হয়েছিল। আকস্মিক এভাবে ছেড়ে দিয়ে কথাগুলো বলায় আরো একবার লজ্জায় মিয়ে গেল নিধি। নিধির লজ্জা সহ্য হলো না নির্জনের। মনে মনে আওড়ালো, এখনো লজ্জা? প্রিয়তমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, তুমি কি এখনো লজ্জা পাচ্ছ? প্রবল অনুভূতিতে ঠোঁটজোড়া কাঁপতে থাকলো নিধির। লাজুক হেসে অস্ফুট স্বরে বলল, নিধি বলতে না বলতে আবারও নির্জন ওর ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। ক্ষণ মুহূর্ত সময় কাটানোর পর আবারও জিজ্ঞাসা করলো, এখনো লজ্জা পাচ্ছ? নির্জনের এহেন আচরণে নিধি এবার লজ্জা পাওয়া কম অবাক হলো বেশি। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, লজ্জা পেলে আপনার সমস্যা কি? কতবার বোঝাবো লজ্জাই নারীর ভূষণ। নিধির দিকে ঘাড় কাত করে তাকানো নির্জন চোখ জোড়া তার প্রিয়তমার ভেজা শরীরে লেপ্টে থাকা সিল্কের কাপড়ে নিবদ্ধ। অর্ধাঙ্গিনীকে আপাদমস্তক সূক্ষ্ম দৃষ্টিতে দেখে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, তোমার লজ্জা কেন? তাও কি আমার অধিকারহীন? শরীরে ঢেকে তুমি রাখো যত্নে সে রহস্যের ঢেউ, আমি তো ভাঙবো, টেনে আনবো লুকিয়ে রাখা প্রতিদিন। তোমার লজ্জা, তোমার ভয়, সবকিছু আমার চাই। নিরবতার গোপন স্রোতেও আমার প্রতাপ ফুটে রয়। তোমার লজ্জা, তোমার ভয় কেন আমার চোখের ধাঁধা হয়? লুকিয়ে রাখো যত্ন করে, আমি চাই তা খুলে ফেলে দিতে। দেখতে তোমার অনাবৃত ভয়, তোমার চোখে সে সংকোচ আমার কাছে তা এক নীরব শপথ। তোমার শরীরে ঢেকে রাখার সমস্ত আমার অধিকার, বুঝলে না তা? তোমার লজ্জা আমার প্রতিদ্বন্দ্বী, কেন তা আমি সহ্য করি? তুমি কি ভেবেছ ওই পর্দার আড়ালেই থাকবে? না, আজ সব খুলে যাবে। আমি জ্বলে উঠেছি তোমার প্রতিটি সংকোচন। তোমার লজ্জার রূপে হিংসার বীজ বুনেছে। আমার থেকে কিছু লোক হবে না তুমি। তোমার লজ্জা আমার হাতে বন্দি। নির্জন কবিতা আবৃত্তি করে নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, খুব হিংসা হয় আমার তুমি যখন লজ্জা পাও, তখন এই লজ্জাকে আমার ভীষণ হিংসা হয়। আশা করি এক কথা চতুর্থবার রিপিট করতে হবে না। আর হ্যাঁ, আমি তোমার ড্রেস দিচ্ছি, চেঞ্জ করে তাড়াতাড়ি বেরিয়ে আসো। আমাকে ছাড়া তুমি ওয়াশরুমে এতটা সময় কাটাবে সেটা আমার অপছন্দ। বলেই টাওয়েল জড়িয়ে বেরিয়ে গেল নির্জন। নির্জনের যাওয়ার পানে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো নিধি। নির্জনের সব কথাগুলো যেন ওর মাথার উপর দিয়ে গেল। লজ্জাকে মানুষ কিভাবে হিংসা করে সেটা ওর মাথায় এলো না।
সকালে খাওয়ার আগে নিধি কিচেনে গিয়ে মেয়েদের সাথে সাহায্য করতে চাইলো, কিন্তু মেয়ের নিধির দিকে এক পলক তাকিয়ে তেমন কোনো কথা বলল না। নিধি নিজে থেকে কয়েকবার কথা বলতে চেয়েছে, কিন্তু অপর পক্ষ থেকে কোনো সারা শব্দ না পেয়ে মেয়েটকে একঘেয়ে উপাধি দিয়ে ডাইনিং টেবিলে সে নির্জনের পাশে চেয়ারে বসলো। নির্জনের দৃষ্টি তখন ইউটিউবের ভিডিওতে নিবদ্ধ। রিমন হত্যার সন্দেহে পুলিশ তার 2 জন কাছের বন্ধুকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, কারণ পুলিশ অনেক তদন্ত করার পর তাদের ফোনে লোকেশন ট্র্যাক করে দেখেছে। সেদিন রাতে তারা সেই কমিউনিটি সেন্টারে 3rd ফ্লোরে ছিল। হতে পারে নিজেদের মধ্যে কলহের জের ধরে রিমনকে তারা প্ল্যান করে মার্ডার করেছে। পুলিশের লাঠি উত্তম মাধ্যম খেয়েও রিমনের 2 বন্ধু নিজেদের কথায় অটল থাকলো। তাদের একটাই মুখস্থ বাণী, আমরা খুন করিনি। ওই দিন আমরা সেখানে একটা মেয়ের সাথে মিট করতে গিয়েছিলাম, কিন্তু মেয়েটা না আসাতে ঘুরে ফিরে চলে এসেছি। রিমনের মৃত্যুর সময় আমরা এটাও জানতাম না যে রিমন ওই 3rd ফ্লোরে ছিল। ওর সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি, তাহলে কিভাবে আমরা পূর্ব পরিকল্পিত মার্ডার করব? এসআই রেগে গিয়ে দুজনকে আরো কয়েকবার প্রহার করে বললেন, এইসব লিম এক্সকিউজ অন্য কোথাও গিয়ে দিবি। আমরা জেনেছি তোরা 3 জন খুব ক্লোজ ফ্রেন্ড ছিলে, আর সেই রাতে 3 জনের লোকেশন ঠিক এক জায়গায় দেখিয়েছে। পুলিশকে কি বোকা পেয়েছিস? হ্যাঁ, পুলিশের হাতে শক্তপোক্ত আঘাতে ছেলে 2টি ফ্লোরে লুটিয়ে পড়ল, তবুও বিড়বিড় করে একই বলি আওড়ালো, আমরা খুন করিনি। নিজেদের করা কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে বলল এসআই রিয়াদ। প্রেস মিডিয়া এখনও সেই হত্যাকাণ্ড নিয়ে মেতে আছে। যতক্ষণ না আসল অপরাধী ধরা পড়বে ততক্ষণ প্রেস মিডিয়া পিছু হটবে না। নিত্য নতুন মার্ডার ক্রাইম নিয়ে নিউজ তৈরি করা তাদের গুরু দায়িত্ব। ভেবেই মুচকি হাসলো নির্জন। নিজেকে এই মুহূর্তে বিশ্ব চতুরের অ্যাওয়ার্ড দিতে পারলে বেস্ট হতো। আকস্মিক নিধি নির্জনের হাত থেকে ফোন কেড়ে নিয়ে ডাইনিং টেবিলের উপর রেখে বিরক্তি স্বরে বলল, আপনার বাসার মানুষগুলো এমন একরোখা স্বভাবের কেন? কিছুক্ষণ আগে মায়ের রুমে গিয়ে ওই সেবিকা আন্টির সাথে কথা বলতে চাইলাম, অথচ উনি আমাকে পাত্তাই দিল না। উল্টো ব্যস্ততা দেখিয়ে মায়ের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আবার কিছুক্ষণ আগে ওই মেয়েদের সাথে কথা বলতে চাইলাম, সেও কোনো কথা বলল না। এদিকে শাশুড়ি মাও কথা বলে না, তাহলে আমি কার সাথে কথা বলবো? নিধির একাধারে বলা কথাগুলো চশমার ফাঁক গলিয়ে তাকিয়ে খুব মনোযোগ দিয়ে শুনল নির্জন। এই মুহূর্তে তাকে দেখলে মনে হবে সে বায়োলজির বংশগতির অধ্যায় সম্পর্কে ক্লাস করছে। এটা তার খুব প্রিয় অধ্যায় ছিল। নির্জনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিধি নির্জনের হাত ধরে বলল, কি হলো? আমার রোবটের মতো তাকিয়ে কি দেখছেন? নির্জন মুচকি হেসে বলল, তোমাকে দেখছি। মিষ্টি রঙের সালোয়ার কামিজে তোমায় দারুণ লাগছে। নির্জনের এহেন মন্তব্যে বোকা বনে গেল নিধি। কপট রাগ দেখিয়ে বলল, এই আমি কি বলেছি আপনি শুনেছেন তো? নির্জন ফের মুচকি হেসে নিধির কোমল হস্ত মুঠোবন্দি করে বলল, শুনেছি। আসলে এটা যার যার অন্তর্গত স্বভাব। তুমি চাইলেও মন পরিবর্তন করতে পারবে না। আমার মতে তুমিও তাদের সাথে ইচ্ছে করে কথা বলতে চাও না। আর মা তো কথা বলতে পারে না, তাই তোমার যখন কথা বলতে মন চাইবে তখন শুধু আমার সাথে কথা বলবে। তোমার বোরিংনেস কাটানোর জন্য আমি আফটার কুইন। নিধি মুচকি হেসে বলল, সেটা ঠিক, তবে আমি ভেবেছি আপনার অফিস শুরু হলে মায়ের সাথে এবং তোহার সাথে ফোন করে কথা বলবো। এভাবে একা একা বদ্ধ খাঁচায় হুতুম পেঁচার মতো বসে থাকা আমার পক্ষে অসম্ভব। নিধির কথায় নির্জনের চোখ মুখ নিমিষেই শক্ত হয়ে গেল। মনে মনে আওড়ালো, খুব ভালো করে তোমায় কথা বলবো। আমাকে চেনা ব্যক্তিকে কেন তুমি মিস করবে? আই হেট ইট, আই অলসো হেট ইট। ভেবে ভীষণ কষ্টে মুখমণ্ডলে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, ওকে, যেমনটা তুমি চাও। কেটে গেল 4 দিন। সুখের দিনগুলো হয়তো অচিরেই ফুরিয়ে যায়। নির্জন, নিধি, তোহা, মাহিরের হাসি খুশির সময়গুলো মনে হয় খুব দ্রুত বেগে ছুটছে। যদিও তোহা বেশ সুখেই দিন কাটাচ্ছে। কিচেনে দাঁড়িয়ে তোহা মুচকি এসে সকালের কথা ভাবতে থাকলো। সকালে ঘুম থেকে উঠে মাহির তোহার পায়ে সুরসুরি দিয়ে পাগল করে দিচ্ছিল। তার একটাই আবদার, তাকে 40-50 বার আই লাভ ইউ বলতে হবে। মাহিরের এই বাচ্চা সুলভ বায়নায় বোকা বনে গেল তোহা। এদিকে শাশুড়ি মা ডাকাডাকি শুরু করেছে। তোহাকে দেখতে তার দুঃসম্পর্কের আত্মীয় স্বজন এসেছেন, কিন্তু মাহির ওকে কিছুতেই ছাড়বে না। একদিকে শাশুড়ির ডাকাডাকি, অপরদিকে স্বামীর অদ্ভুত আবদার। কোনটা রেখে কোনটা শুনবে তোহা? অবশেষে 8 থেকে 10 বার আই লাভ ইউ বলে মাহিরের কপালে চুমু দিয়ে যেতে চাইলে মাহির তোহাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে চুমু দিয়ে হাসকি ভয়েসে বলে উঠল, সেদিন চেম্বারে টাইটানিক মুভির জ্যাক আর রোজের লিপ কিসের সিন শেষ করতে পারিনি, এখন বলি। হায়, সকাল সকাল আবার কি ড্রামা শুরু করলো। ভেবে লজ্জায় মূর্ছা গেল তোহা। শুকনো ঢোক গিলে বলল, এই মুভি আমি দেখেছি, নতুন করে আর শুনতে হবে না। কে শোনে কার কথা? মাহির তোহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজ আর পালাতে পারবে না। আজ তোমাকে সবকিছু শোনাবো স্বপ্নচারিণী। এই কাহিনী শুনে তুমি যদি একটু রোমান্টিক হও তাহলে আমারই লাভ। বলেই দুষ্টু হেসে গড়গড় করে ইংরেজি এবং বাংলা শব্দ মিলিয়ে টাইটানিক মুভির রোমান্টিক সিনগুলো শোনালো।
আর মাঝে মাঝে চুমুর বর্ষণ তো আছে। মুভির কাহিনী শেষ করে যখনই মাহির তোহার ঠোঁট জোড়ায় চুমু দিতে যাবে তখনই দরজায় ঠক ঠক শব্দ হলো। ব্যাস, রোমান্সের 12টা বেজে গেল। মাহির ছেড়ে দিল তোহাকে, দুষ্টু হেসে বলল, রাতে আর একটা মুভির কাহিনী শোনাবো, এখন যাও তোহারানি। তোহা মুখ ভেঙচি কেটে তড়িৎ গতিতে দরজা খুলে দেখলো শাশুড়ি দাঁড়িয়ে আছে। শাশুড়িকে দেখে মাথায় ঘোমটা টেনে তার পাশ কাটিয়ে তড়িৎ গতিতে নিচে চলে গেল। এখানে বেশিক্ষণ থাকলে নিশ্চিত লজ্জা নামক অক্সিজেনের অভাব হবে। এদিকে সকাল সকাল অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে দিগন্ত। পেছনে দাঁড়িয়ে নাদিয়া বলল, ইদানিং আমার কেমন বমি বমি পায়, মাথা ঘোরায়, কি হলো কে জানে। নাদিয়ার এহেন কথা শুনে দিগন্ত ভ্যাবলার মতো নাদিয়ার দিকে তাকিয়ে বলল, আমি তো তেমন কিছু করিনি, এটা কিভাবে সম্ভব? আমি আরো ভাবলাম তোমাকে নিয়ে হানিমুনে কি একটু হানি টাইপের রাত কাটিয়ে তারপরে না হয়। একদম রাবিশ কথা বলবে না। তোমার মনের মধ্যে কি পজিটিভ কথা ঘুরপাক খায় না? মাথা ঘুরলে আর বমি পেলেই কি সব হয়ে যায়? দিগন্ত নাদিয়ার হাত ঝামটা দিয়ে সরিয়ে বলল, হানি, তুমি কিন্তু আমাকে উত্তেজিত করছো। নাদিয়া ঝগড়ুটে সুরে বলল, আমার সামনে থাকলে তো তুমি সবসময় উত্তেজিত হয়ে থাকো, নতুন করে আর কি উত্তেজিত করবো শুনি? নাদিয়ার এহেন বাক্যে দিগন্তের ব্যক্তিত্বে আঘাত লাগলো। দুষ্টু হেসে বলল, ঠিক হয়ে বলছো, তুমি খুবই নাইস অ্যান্ড অ্যাক্টিভ, তাই না চাইতে উত্তেজিত হয়ে যায়। বলে টাই খুলে বিছানায় ছুড়ে দিয়ে শার্টের বোতাম খুলতে শুরু করলো। আকস্মিক ঘটনায় নাদিয়া চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল। বুঝে গেছে দিগন্তকে এখন আটকানো যাবে না। আশেপাশে তাকিয়ে দেখলো এই মুহূর্তে দিগন্তের কাছ থেকে নিস্তার পাওয়ার জন্য সবচেয়ে নিরাপদ স্থান হলো ওয়াশরুম। দিগন্ত শার্ট খুলে যখনই নাদিয়ার নিকট এগিয়ে যাবে তখনই নাদিয়া মুখ ভেঙচি কেটে তড়িৎ গতিতে এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল। অতঃপর বিজয়ের হাসি দিয়ে বলল, আজ খুব বেশি গরম লাগছে না, তাই এখানে আমি অধিক সময় নিমিষেই পার করতে পারবো। হ্যাঁ, তুমি চাইলেও কিছু করতে পারবে না। দিগন্ত দরজার কাছে এসে আলতো করে ধাক্কা দিয়ে বলল, এখন না হয় ওয়াশরুমে লুকালে, রাতে কথাই লুকাবি সুন্দরী। তোমাকে সেই দিগন্ত নির্লজ্জ বুকে মাথা রেখে ঘুমাতে হবে। আমি গেলাম। বলেই দুষ্টু হেসে আবারও শার্ট আর টাই পরে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। বিকেলের দিকে তোহা মাহিরের অনুমতি নিয়ে ওর বান্ধবী তানিয়াকে নিয়ে কাটাবনে গিয়ে 2 জোড়া কোয়েল পাখি কিনে এনেছে। শ্বশুরবাড়ি যাওয়ার পথে তোহা নিধিকে ফোন দিয়ে কোয়েল পাখি কেনার কথা বললে নিধি আহ্লাদে গদগদ হয়ে তোহাকে 1 জোড়া কোয়েল পাখি দিয়ে যেতে বলে। নিধির কথা মতো তোহা নিধির বাসার সামনে এসে ওকে খাঁচাসহ 1 জোড়া কোয়েল পাখি দিয়ে যায়। ছোট বোনকে এতদিন পর সামনাসামনি দেখে নিধি আবেগে তোহাকে জড়িয়ে ধরে। তারপর তোহাকে বাসায় ঢুকতে বললে তোহা মুচকি হেসে বলল, আপু দেরি হয়ে যাবে, আরেকদিন মাহিরকে নিয়ে আসবো, তখন আমরা জমিয়ে আড্ডা দিব। বলেই বিদায় নিয়ে চলে যায়। এদিকে নিধি তো 1 জোড়া পাখি পেয়ে ভীষণ খুশি হলো। পাখি নিধির ভীষণ পছন্দ। ছোটবেলায় ছাদের রেলিংয়ে পাখি বসতে দেখলেই দূর থেকে হাতে তালি দিয়ে ওদের সাথে কথা বলতে চাইতো, কিন্তু নিধিকে এভাবে নাচানাচি করতে দেখে পাখি ভয় পেয়ে ফুরুত করে উড়ে যেত। ছোটবেলার কাহিনীগুলো ভেবেই মুচকি হাসলো নিধি। রুমে গিয়ে পাখির খাঁচা খুলে ভেতরে হাত ঢুকিয়ে আলতো করে আদর করতে থাকলো। সন্ধ্যায় নির্জনকে ফোন দিয়ে বলল, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, বাসায় এলে দেখতে পাবেন। নির্জন ভাবলো নিধি হয়তো তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রোমাঞ্চকর কিছু ভেবে রেখেছে, তাই খুশি মনে তাড়াতাড়ি বাসায় চলে এলো। কিন্তু রুমে ঢুকে যখন অনাকাঙ্ক্ষিত সারপ্রাইজটি দেখতে পেল তখন নির্জনের মস্তিষ্কের উগ্র পোকাগুলো ফের কিলবিল করতে শুরু করলো। চোখের সামনে দেখতে পেল তার ব্যক্তিগত প্রেয়সী ফ্লোরে বসে খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে পাখিগুলোকে কত সুন্দর করে আদর করছে, আবার ঢং করে কথাও বলছে। সবকিছু দেখে নির্জন ভ্রুজোড়া কুচকে বলল, কি করছো তুমি? এভাবে এই পাখি দুটোকে আদর করছো কেন? পেছন থেকে নির্জনের কণ্ঠস্বর শুনে খুশি হয়ে গেল নিধি। হাসি মুখে বলল, ওহ, আপনি এসে গেছেন, সারপ্রাইজ। এটাই হলো সারপ্রাইজ। বিকেলে তোহা এসে পাখি দুটো দিয়ে গেছে, কিউট না? বিকেল থেকে এতক্ষণ পর্যন্ত ওদের সাথে সময় কাটিয়েছি আমি। বিকাল থেকে এতক্ষণ পর্যন্ত ওদের সাথে সময় কাটিয়েছি। শেষ বাক্যটি কর্ণগোচর হতে নির্জনের ভেতর থেকে হিংস্র মন বলে উঠল, বিকাল থেকে এই ক্ষুদ্র পাখিগুলোকে তোমার প্রিয়তমা তোমার বরাদ্দকৃত মূল্যবান সময় দিয়েছে। বুঝতে পেরেছো? এতক্ষণ সে পাখিগুলোর মাঝে নিজের মনকে আবদ্ধ রেখেছে। সে তোমাকে মিস করেনি, এটাও এক প্রকার অবহেলা। এখনই কিছু করো, পাখি দুটোকে তোমার ল্যাবরেটরি রুমে নিয়ে গিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তি দাও। ওরা তোমার প্রেয়সীর কোমল হাতের আদর লুটে নিয়েছে। মনের কথায় বিপরীতে হৃদয় বলে উঠল, ল্যাবরেটরি রুমে নয়, পাখি দুটোর সাথে তোমার অর্ধাঙ্গিনীকেও শাস্তি দিতে হবে, কারণ সে তোমার বরাদ্দকৃত আদরগুলো ওদের মাঝে বিলিয়ে দিয়েছে। তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, এসো। বলে হৃদয় নির্জনকে তার দুষ্টু বুদ্ধি বুঝিয়ে দিল। হৃদয়ের বুদ্ধিগুলো নির্জনের বেশ মনে ধরল। কুটিল হেসে নিধির দিকে তাকিয়ে বলল,
ডার্কুইন, পাখি দুটো এনে ভালোই করেছো। কোয়েল পাখি আমার ভীষণ পছন্দ। নির্জনের এহেন বাক্য শুনে ভীষণ খুশি হলো নিধি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।